ডাক্তারদের সাথে বিনিময় শেষে সাব্বির তাদের নিচে নামিয়ে দিতে তাদের সাথে যায়। পূর্বর তাগিদে এই বাড়িতে সাব্বির এসেছিল প্রায় কয়েকবার। যখন পূর্ব কাউকে কিছু না বলে হঠাৎ গায়েব হয়ে যেত, তখন সাব্বির এসেই এখান থেকে তাকে নিয়ে যেত, যার কারণে তাদের মতো সাব্বিরও এই বাড়ি খুব ভালোভাবেই চেনে। এদিকে আমান মুহূর্তেই পূর্বর রুমে ঢুকে যায়। তার ভাই ঘুমাচ্ছে, মাথায় ব্যান্ডেজ করা, সাদা রঙের কমফোর্টটি দিয়ে গলা পর্যন্ত ঢাকা, বুকেও হয়তো ব্যান্ডেজ করে দিয়েছে তারা। মাথা থেকে তো বুকের ক্ষতটাই বেশি গাঢ়। ভাইয়ের ঘুমন্ত মুখখানা গভীর চোখে পরখ করলো আমান। সিংহের ন্যায় কথায় কথায় গর্জিয়ে ওঠা ছেলেটাকে এমন শীতল নিস্তেজ হয়ে যাওয়া মুখটাতে দেখতে বড্ড বেমানান লাগছে তার নিকট। না, এভাবে আর তাকিয়ে থাকা যাচ্ছে না। রুমের চারপাশে চোখ বোলালো আমান। তখন তাড়াহুড়ায় জানালাগুলো খোলা হয়নি, তাই দুপাশের জানালাগুলো সযত্নে খুলে দিল সে। খুলতেই হিড়হিড়িয়ে বাতাস প্রবেশ করা শুরু করলো রুমের ভেতর। অন্ধকার ভাবটাও খানিকটা ঘুচে গেছে তাতে। এরপর ছোট্ট ছোট্ট কদম ফেলে রুমের বাইরে বের হয়ে আসলো আমান। মেহেরিশ এখনও সেই আগের জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে। এমন তাড়াহুড়ায় মেয়েটার অবস্থার কথাও জানতে ভুলে গেছিল সে। এগিয়ে আসলো মেহেরিশের পাশে, মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, দেখো, আরে তোমার কথা তো ভুলেই বসেছিলাম। তো কি অবস্থা তোমার? আর জ্বর হয়েছিল কবে তোমার? আমানের প্রশ্নে খানিকটা ইতস্তত বোধ করলো মেহেরিশ। ইগনোর করার ন্যায় এক হাত উঠিয়ে বলল, আরে আমান ভাই, ওসব ছাড়ো। ওনার কি অবস্থা এখন? আগের থেকে ভালো, ঘুমাচ্ছে এখন। ওনার কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? মেহেরিশের প্রশ্নে কি যেন ভাবলো আমান। মুহূর্তের মধ্যেই চোখে মুখে রাগে একটা ভাব এনে বলে উঠল, অমনিই ধরে নাও। আর শোনো মেহরিস, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। আমরা এখনই চলে যাব বাড়িতে। ওখানে মিডিয়ার নানান মানুষদের সামলাতে হবে গিয়ে। ভাইকে এসবের মাঝে জড়াতে চাইনি বলেই এখানে নিয়ে আসা। কিছুদিন রেস্টে থাকুক, আর ভাইয়ের দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিয়ে গেলাম। ভাইটাকে আমার একটু দেখে রেখো। কারি সব মেডিসিন ভাইয়ের রুমে দেওয়া আছে, সাথে ফাইলে লেখা আছে সব কিছু। ঠিক মতো মেডিসিনগুলো খাইয়ে দিও প্লিজ। এখানে তুমি ছাড়া ভাইকে দেখার মতো আর কেউ নেই। বাড়িতেও আমি এই বিষয়টা জানাতে চাই না, এতে মামুনি সহ সবাই অনেকটা টেনশন করবে। এমনিতেই মামুনি এসব রাজনীতি পছন্দ করে না। আই হোপ বুঝতে পারছো। মেহেরিশের মন দিয়ে আমানের কথাগুলো শুনল, তবে মুখে কিচ্ছুই বলল না। উপর নিচ মাথা চলিয়ে হ্যাঁ বোঝালো। এতেই যেন সন্তুষ্ট আমান। কেন জানি না, আমানের মনে হচ্ছে মেহেরিশি পারবে তার ভাইটার এখন সব থেকে বেশি খেয়াল রাখতে। আর এতে হয়তো তাদের মধ্যে দূরত্বটাও কিছুটা ঘুচবে বলে তার ধারণা। যতই হোক, বিয়ে হয়ে গেছে তাদের। তার ভাই অবশেষে যে কোনো মেয়েকে বিয়ে করেছে, এটাই তো অনেক তার কাছে। হোক না সেটা যেভাবেই বিয়ে করা। এসব ভেবেই নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই হঠাৎ আবার কি মনে করে যেন থেমে পুনরায় এগিয়ে আসলো মেহেরিশের দিকে। নরম সুরে পুনরায় শুধালো, মেহরিস, ভাইটা আমার একটু বেশি রাগী, বদমেজাজি, জানি, তবে মানুষ হিসাবে খারাপ নয়। ভাই ভাইরে যেটা সবাইকে দেখায়, ভিতরে ঠিক ততটাই নরম প্রকৃতি। আশা করি বুঝতে পারবে তুমিও খুব শীঘ্রই সেটা। বলেই চলে গেল সে নিজ গন্তব্যে। মেহেরিশ তো এখনও ঠিক সেই জায়গায় স্থির দাঁড়িয়ে। তার আনচান মন কাইকাই করছে কখন থেকে, এই ভেবে যে সে কি একবার যাবে ভিতরে, দেখে আসবে গিয়ে, নাকি আবার লোকটা রুমে ঢোকা মাত্রই তাকে ধমকিয়ে বলে উঠবে, কার পারমিশন নিয়ে রুমে ঢুকেছো মেয়ে? পরক্ষণে আবারও মনে হলো, কিভাবে বলবে সেটা? সে তো গভীর ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে আছে এখন। এসব ভেবেই দুরু দুরু বুকে ভেতরে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো মেহেরিশ। দরজাটা খোলাই আছে। এভাবে আস্তে আস্তে হেঁটে এসে দাঁড়ালো দরজার নিকট। তারপর চোরা চোখে একটু সময় রুমটা পরখ করে নিল সে। বাবা, মেহেরিশ তো পুরো দমে অবাক। এই জঙ্গলে বাড়ির মধ্যে এমন রুম, এটাও কি সম্ভব? মনে হচ্ছে কোনো ডুপ্লেক্স বাড়ির একটা ডিজিটাল রুম। ভিতরে সব কিছুই আধুনিকতার ছোঁয়া রয়েছে, প্রত্যেকটা জিনিসই ভীষণ দামি। মনের ইতস্তত বোধ কিছুটা কাটিয়ে ভেতরে ঢুকে দাঁড়ালো সে। পূর্ব শুয়ে আছে ওপাশ হয়ে, শুধু মাথাটুকু দেখা যাচ্ছে। পুরো শরীরে মুড়িয়ে রেখেছে কমফোর্ট দিয়ে। এই সুযোগে রুমের চারপাশে ভালো করে চোখ বুলালো মেহেরিশ। খাটের বিপরীত পাশে একটা কাউচ রাখা, খাটের সাথে ছোট্ট একটা টি টেবিল, বড় একটা কাঠের আলমারি, এবং তার একপাশে বলতে গেলে ছোট্টখাট্ট একটা অফিস রুমই বলা চলে। একটা অফিস চেয়ার
আর সাথে মিডিয়াম সাইজের একটা টেবিল, যার উপর নানান ধরনের ইলেকট্রনিকের জিনিসপত্র, ল্যাপটপ, নানান ধরনের ফাইল, আরও অনেক কিছুই পড়ে আছে সেথায়। একটা বড় মিরর, সেটা করা জানালার দিকটায়। আবার রুমের ভেতর অ্যাটাচ করা বাথরুম, জানালায় লাগানো রং বেরঙের পর্দা, বাতাসের তালে তালে যেগুলো দুলে যাচ্ছে ক্ষণে ক্ষণে। টি টেবিলটার উপরে কিছু সংখ্যক বই ছড়িয়ে ছিটিয়ে রাখা। পুরোটা রুম এসে কালারের রঙে রঞ্জিত, বেশ আকর্ষণীয় লাগছে দেখতে সেটা। মেহরিশ এবারও মনে মনে আরেকবার পূর্বর অজান্তেই তাকে কিপটা উপাধি দিতে ভুলল না। নিজের বেলায় কত শৌখিন, আর মেহরিশের বেলায় কেমন একটা নর্মাল রুমে থাকতে দিয়েছে তাকে। কেন এই রুমটা দিলেও তো হতো তাকে। আর সব থেকে অবাক হলো পূর্বর রুম এসি আছে দেখে। তার রুমে তো দেয়নি, কিন্তু নিজের রুমে ঠিকই এসি সেট করে রেখেছে। কিপটা কোথাকার। এতক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখে মেহরিশের এবার যেন হুঁশ ফিরে এলো সে আসলে কার রুমের অবস্থান করছে এখন। হুঁশ ফিরতেই ঠিক করলো এখন লোকটা না উঠতেই এখান থেকে চলে যাবে সে। এতে বরং তার সুবিধাই হবে, লোকটা জানতেও পারবে না তার অগোচরে মেহরিশ যে এই রুম এসেছিল সে খবর। ভেবে যেই না পা বাড়াবে দরজার উদ্দেশ্যে সাথে সাথেই শুনতে পেল, স্টপ। বেশ হয়ে গেল মেহরিশের খবর। হ্যাঁ, এতক্ষণ মনে মনে যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো তার সাথে। আচ্ছা, লোকটা তো ঘুমিয়েছিল, তাও আবার ও পাশ হয়ে বুঝলো কি করে সে এসেছে? কোনো রকম সাউন্ডও করেনি সে। লোকটার কি চার চোখ আছে নাকি? নিশ্চয়ই এখন তাকে ধমকিয়ে উঠে বলবে কার পারমিশন নিয়ে রুমে ঢুকেছে সে, অ্যান্ড গেট লস্ট। কিন্তু মেহরিশের ধারণাকে এক জগ পানি ঢেলে পুরোপুরি ভুল প্রমাণিত করে দিল পূর্ব। রিন রিনে স্বরে বলে উঠল, এসিটা অফ করে দিয়ে যেও। মেরিস যেন এবার আকাশ থেকে পড়ল। বিষয়টা বোঝার চেষ্টা করলো। আচ্ছা, মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেললো না তো? তবে পূর্বের কথা মতো এসির রিমোটটি খোঁজার জন্য পেছন ফিরতেই দেখতে পেল পূর্ব এখনও আগের ন্যায় শুয়ে আছে। কম্বলটা আরও গভীরভাবে মুড়িয়ে শুয়ে আছে। তাহলে দেখলো কি করে মেহরিশ যে এখন তার রুমে? যাই হোক, শীত করছে কি মানুষটার। রিমোট আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে ডিরেক্ট এসির সুইচ টিপে অফ করে দিল সে। বাইরে বের হওয়ার জন্য পা বাড়াতেই কি মনে করে থেমে গেল মেহরিশ। আচ্ছা, একটা বার গিয়ে জিজ্ঞাসা করবে কিছু লাগবে কিনা। আমান তো তার উপর কত ভরসা করে রেখে গিয়েছে তার ভাইকে। জিজ্ঞাসা করে দেখবে সে খারাপ লাগছে কিনা। যদি রেগে যায়, গেলেই বা কি, আগের ন্যায় উঠে তো আর তার গালে থাপ্পড় মারতে পারবে না। আর সেই শক্তি এখন তো অবশিষ্ট নেই লোকটার মাঝে। মনকে এসব বুঝ দিয়েই কাপা কাপা পায়ে হেঁটে গেল সে পূর্বর কাছে। মনে অনেকটা শক্তি সঞ্চয় করে বলে উঠল, এই যে শুনছেন, আপনার কি কিছু লাগবে? কিন্তু কোনো উত্তর আসলো না পূর্বর থেকে। আবারও গমগমে স্বরে বলে উঠল, আপনার কি শরীর খারাপ লাগছে? এই যে শুনতে পাচ্ছেন? কিন্তু এবারও কোনো উত্তর আসলো না সামনের মানুষটার থেকে। একটু আগেই তো তাকে বলল এসিটা অফ করে যেতে, তাহলে এখন কথা বলছে না কেন? কিছু হলো না তো আবার? হয়তো শরীরটা বেশি ভালো লাগছে না ভেবেই আনমনা মেহেরিশ হঠাৎ নিজের সব ভয় ভীত ভুলে একদম খাট ঘেঁষে এসে দাঁড়ালো পূর্বর পাশে। দুরু দুরু বুকে হাত এগিয়ে কপালের ওপাশ নিয়ে হাত ছুঁয়ে দিল সংদর্পণে। হঠাৎ হাতটা যেন তার জ্বলে উঠল তীব্র গরমের তাপে। লোকটার তো ভীষণ জ্বর এসেছে গায়ে। এর জন্যই হয়তো তখন এসিটা অফ করে যেতে বলেছিল তাকে। কি আজব, তার যে খারাপ লাগছে মুখ ফুটেও তো বলতে পারতো তাকে। ধামাচাপা দিয়ে কিভাবে সহ্য করে আছে কে জানে। কপালে যে জলপট্টি দেবে সেটাও তো করতে পারছে না সে। কি করে পারবে? কপালের আধা জায়গা তো ব্যান্ডেজ করা। যদি পানি লেগে তাতে কোনো সমস্যা হয় তো? এর মাঝেই টি টেবিলের উপর চোখ পড়ল মেহরিশ। অনেক ধরনের মেডিসিন রাখা সেখানে। প্যারাসিটামল এর পাতাটা সম্পূর্ণ হয়ে আছে। সে কি সেখান থেকে একটা ট্যাবলেট খাওয়াই দেবে তাকে? কিন্তু লোকটি তো কিছু খায়নি, খালি পেটে কি খাওয়ানো ঠিক হবে? উফ, কি করবে এখন সে? আর কোনো কিছু না ভেবে দ্রুত কদম ফেলে নিচে চলে গেল। সিরাজ মিয়া বাসায় নেই, হয়তো কোথাও গিয়েছে। বিলকিস বেগম রান্না করছে। মেহরিশ গিয়ে বিলকিস বেগমকে বলল জলদি একটা স্যুপ বানিয়ে দিতে। মেহরিশ রান্না বান্না জানে না কিছুই। বাবা মায়ের আদরের মেয়ে সে, তার উপর আবার আমেরিকায় বড় হয়েছে। তাকে কি কোনো দিন তার বাবা মা রান্নার কাজ করেছে নাকি?
সে তো এখনও ঠিকমতো কোনো খিচুড়ির নাম বলতে পারে না। মিনিট 10-এর পরই বিলকিস বেগম এক বাটি স্যুপ তৈরি করে দিল মেহেরিসের হাতে। মেহেরিস সেই স্যুপ নিয়ে বড় বড় পা ফেলে আবারও চলে আসলো পূর্বের রুমে। পূর্ব এখনও আগের ন্যায় শুয়ে আছে, তবে এক হাত কপালের উপর রেখে চোখ বন্ধ করে আছে। মেহেরিস পূর্বর খাট বরাবর গিয়ে পূর্বকে ডেকে বলল, শুনছেন? একটু কষ্ট করে উঠে স্যুপটা খেয়ে মেডিসিনটা নিন, জ্বরে তো আপনার শরীর পুড়ে যাচ্ছে। নিরুত্তর পূর্ব। এতে একটু বিরক্ত হলো মেহেরিস। আজব, এত অসুস্থ তাও যেন ভাব শেষ হচ্ছে না। মেহেরিসের কি ঠেকা পড়েছে এমন মানুষের সেবা করতে? তাই স্যুপের বাটিটা টেবিলের উপর রেখে ঠিক করলো সে এখান থেকে চলে যাবে। তবে কি মনে করে যেন আবারও বলে উঠল, এই যে স্যুপটা ঠান্ডা হয়ে যাবে, তো উঠুন না, একটু খেয়ে মেডিসিন নেবেন। আচ্ছা, পূর্ব কি শুনছে মেহেরিসের এমন আকুলতার স্বর? কি সুন্দর করে ডাকছে মেয়েটা তাকে সে কখন থেকে। হয়তো শুনছে, তাই তো কপাল থেকে হাতটা সরিয়ে তাকালো মেহেরিসের দিকে। মেহেরিস তো এবার ভয় শেষ। এত অসুস্থ হলে কি হবে? চেহারা তেজ কমেনি একরত্তিও। তার উপর আবার প্রচণ্ড জ্বরের চোটে চোখগুলো যেন আরও বেশি লাল হয়ে আছে, যেই চোখে এখন পর্যবেক্ষণ করছে মেহেরিস। তবে এতে কেন যেন মেহেরিস ভয়কে দূরে ঠেলে আবারও বলে উঠল, দেখুন, এইভাবে চেয়ে থেকে কোন লাভ নেই। সুস্থ হয়ে তারপর না হয় বকে দিন। এখন দয়া করে উঠুন, একটু স্যুপটা খেয়ে মেডিসিন খাবেন, জ্বরে পড়ে যাচ্ছেন তো। না, এই বেড়ার কোনো হেলদোল হলো না মেহেরিসের কথায়। তাই মেহেরিস আবারও তার সমস্ত ভয় ডরকে এক পাশে চাপা দিয়ে রেখে এগিয়ে গেল পূর্বের পাশে। পূর্বর মাথার পাশের বালিশটা টেনে তার মাথা বরাবর ডেস্কের উপর একটু ঠেকিয়ে রাখলো। তারপর পূর্বকে উদ্দেশ্য করে বলল, এখানে একটু মাথাটা হেলিয়ে বসেন। পূর্ব যেন এবার বাধ্য ছেলের মতোই মেহেরিসের কথা মতো মাথাটা একটু হেলিয়ে ডেস্কের সাথে লাগিয়ে উঠে বসলো। মেহেরিস আর কোনো কিছু না বলে স্যুপের বাটিটা এক হাতে চেপে ধরে অপর হাতে চামচ দিয়ে 1 চামচ স্যুপ নিয়ে মুখের সামনে এনে বলে উঠল, হাঁ করুন। পূর্ব অবাক চোখে দেখছে আজ মেহেরিসকে। মেয়েটার কার্যকলাপে তাকে আজ এক পরিমাণও মনে হচ্ছে না বাচ্চা একটা মেয়ে। কেমন ম্যাচুর মেয়েদের মতোই ব্যবহার তার। তাই কোনো কথা না বলে হা করে মেহেরিসের গরম গরম স্যুপটা মুখে পুরে দিল তার। মিনিট কয়েক পরে স্যুপটুকু খেয়ে নিজেই আবার মেডিসিন খাইয়ে দিল তাকে। তারপর বলল, আপনি এখন রেস্ট নেন। মেহেরিস চলে গেল স্যুপের সেই বাটিটা হাতে নিয়ে। রাত 11টা বাজতে চলল। ঝিঝি পোকারা ডাকছে বাইরে। নিস্তব্ধ পরিবেশ যেন সেটাই কোনো ভয়ঙ্কর ডাকে রূপান্তরিত হতে যথেষ্ট। মেহেরিস তার নিজের রুমে পায়চারি করছে। অনেকবার ঘুমানোর চেষ্টা করছিল মেহেরিস, তবে ঘুম আসছে না তার। তখন স্যুপ আর মেডিসিন খাইয়ে একবার গিয়েছিল পূর্বের রুমে, কিন্তু ঘুমিয়েছিল লোকটা। আচ্ছা, রাত যদি আবারও শরীর খারাপ হয় তো সে কি আরেকবার গিয়ে দেখবে সেখানে? শরীর খারাপ লাগলেও কিভাবে ডাকবে তাকে ভেবেই ঠিক করলো না, একবার না হয় গিয়ে দেখে আসুক, তারপর নিশ্চিত হয়ে না হয় ঘুমানো যাবে। পূর্বর রুমের সামনে এসে ভেতরে ঢুকলো মেহেরিস। ছোট্ট ছোট্ট পায়ে আলগোছে এসে দাঁড়ালো পূর্বর পাশে। লোকটা আগের মতোই ঘুমিয়ে আছে। কপালে হালকা হাত ছুঁয়ে পরখ করে নিল জ্বরটা। শরীরটা একটু গরম গরম লাগছে, হয়তো আবারও উঠবে জ্বর। ওষুধ খাইয়ে 6 ঘন্টাও হতে চলল। একবার ডেকে ওঠাবে লোকটাকে, তাতে যদি ঘুম ভেঙে রেগে যায়, নাকি এখানে আর একটু অপেক্ষা করবে লোকটার ঘুম ভাঙার জন্য? পূর্বর খাট বরাবর কাউচে গিয়ে বসলো মেহেরিস। এখানে বসেই না হয় অপেক্ষা করুক পূর্বর ঘুম ভাঙার জন্য। এভাবে বসে বসে পার হলো অনেকটা সময়। তবে পূর্ব এখনও সেইভাবে রয়েছে। রাত প্রায় 11টা। মেহেরিসের চোখে ঘুমেরা হানা দিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। ঘুম পাগল মেহেরিস বুঝতে পারলো না নিজের রুমে থাকতে ঘুমের জন্য কত কি করলো, কিন্তু ঘুম ধরা দিল না। অথচ এই লোকের রুমে ঢুকতেই কেন ঘুমেরা তাকে কিরবির করে জেগে ধরেছে।
গুটিসুটি মেরে কাউচের উপর মাথা হেলিয়ে একসময় ঘুমিয়ে পড়ল মেহেরিস। বউকা মেহেরিস একবারও বুঝতেই পারল না কেউ একজন রুমে তার উপস্থিতি টের পাওয়া মাত্রই নিজের চোখ দুটো বন্ধ করে নিয়েছিল। মেহেরিসের প্রতিটা কার্যকলাপ এই যে সে লক্ষ্য করেছে পূর্বর কপালে কেউ স্পর্শ করবে আর সে বুঝতে পারবে না, এমনটা কি আদৌ কখনো সম্ভব? মেহেরিস রুমে প্রবেশের মাত্রই পূর্ব বুঝতে পেরেছে যে তার রুমে মেহেরিস এসেছে। তার মেয়েলি ঘ্রাণটা যে তার ভীষণ চেনা হয়ে গেছে। তবে অনেকক্ষণ মেহেরিসের কোনো রেসপন্স না পেয়ে চোখে পিটপিট করে তাকালো পূর্ব, আর চোখ খুলতেই ভেসে উঠল ঠিক তার খাট বরাবর শুয়ে থাকা মেহেরিসের ঘুমন্ত মুখখানি। তার নিষ্পলব অক্ষি যুগল কতক্ষণ যে এভাবে পার করেছে সেটা সে নিজেও জানে না। দূর থেকে দেখেও যেন তার দৃষ্টি মিটছে না। তাই তৎক্ষণাৎ শরীর থেকে কমফোর্টটি টেনে সরালো সে। আস্তে আস্তে উঠে বসলো খাট থেকে, ছোট্ট ছোট্ট কদম ফেলে হেঁটে আসলো কাউচের সামনে। হেলে দুলে পড়ে যেতে নিলেও নিজের ব্যালেন্স ঠিক করে কোনো রকম কদম ফেলে এগিয়ে আসে মেহেরিসের কাছে। নিষ্পলক তাকিয়ে আছে পূর্ব তার সামনে ঘুমন্ত মেহেরিসের দিকে। হয়তো শীত লাগছিল গায়ে, সেজন্য মেয়েটা এভাবে কুকিয়ে শুয়ে আছে। আবারও উঠে দাঁড়ালো পূর্ব। নিজের বেড থেকে একটা বালিশ আর আলমারি থেকে একটা পাতলা কমফোর্ট নামিয়ে আনলো নিঃশব্দে, যেন শব্দ হলেই এখন সে ধরা পড়ে যাবে। এগুলো এনে মেহেরিসের মাথা তা এক হাত ভর দিয়ে খানিকটা উঁচু করে আরেক হাতে থাকা বালিশটি দিয়ে দিল সযত্নে। কাউচের এক পাশে রাখা পাতলা কমফোর্টটি এনে গায়ে জড়িয়ে দিল মেহেরিসের। এসিটা অন করে এসে কাউচের ঠিক নিচে বসে এক মনে তাকিয়ে আছে ঘুমন্ত সেই পইটার পানে। মেহেরিস তার ঘুমে এতই বিভোর ছিল যে কিছুই টের পেল না মেয়েটা। ড্রিম লাইটের আলোতে যেন মেহেরিসের সৌন্দর্য স্পষ্ট দেখতে পাচ্ছে পূর্ব। সেকেন্ডের কাটা পেরিয়ে মিনিটের পর পেরিয়ে ঘন্টার অতিবাহিত হতেই থাকলো এভাবেই। মনে মনে বিদ্রুপ হাসল পূর্ব মেহেরিসের উপর। রোগীকে সেবা করার জন্য এসে নিজে তলিয়ে গেছে গভীর নিদ্রায়, আর সেই রোগী কিনা তাকে পাহারাতে বসে আছে। ধরণীতে সূর্য উদিত হয়েছে সে কখন। ভোরের আলো দেখতেই পাখিরা শুরু করে দিয়েছে তাদের মিষ্টি মধুর ডাকালি। কিছু কিছু পাখি তো ভোর না হতেই শুরু করে দিয়েছিল তাদের নিত্যদিনে সেই কিচিরমিচির শব্দ। কিন্তু আজ যেন তাতে কোনো হেলদোল নেই মেহেরিসের। এসির মধ্যে অনেক দিন পর খুব আয়েশ করে ঘুমিয়েছে মেহেরিস কাল সারা রাত। তার উপর আবার গায়ে পাতলা কমফোর্ট পাওয়াতে উড়ুমুড়ু মেরে শুয়েছিল। ঘুমে ডুবে থাকা মেহেরিস একবারও কি কল্পনা করেছে হঠাৎ তার শরীরে এমন পাতলা কমফোর্ট আর মাথার নিচে বালিশ আসলো কোথা থেকে? করবে কি করে? সে তো এতক্ষণ তলিয়ে ছিল গভীর নিদ্রায়। সকালের মিষ্টি রোদ পূর্বের খাটের সাথে থাকা জানালা দিয়ে সরাসরি কাউচের উপর পড়া মাত্রই চোখ পিটপিট করে তাকালো মেহেরিস। রোদটা যে ঠিক তার চোখের উপর এসে পড়েছে। আবছা চোখ কোনো রকম একটু খুলতে বিস্মিত নজরে চারপাশে চেয়ে রইল মেহেরিস। এটা তো তার রুম নয়। গত 15 দিন যাবৎ যে রুমটায় থাকছে এটা সে রুম নয়। ভাবতেই মাথায় আবারও আকাশ ভেঙে পড়ার ন্যায় পূর্বর খাটার দিকে তাকালো মেহেরিস। ইস, সে কি না কাল রাতে এই লোকের রুমে ঘুমিয়েছিল? ছি, কি লজ্জা, কি লজ্জা! রোগী দেখতে এসে কি না সে পড়ে পড়ে ঘুমিয়ে পার করেছে, অথচ আমান তার উপর কত ভরসা করেই না তার ভাইকে রেখে গিয়েছিল। ছি ছি, এটা তুই কি করলি মেহেরিস? পরক্ষণে পূর্বের দিকে চোখ পড়তে খানিকটা স্বস্তি ফিরে পেল তার আনচান বুকে। না, লোকটা বোধহয় ঘুমিয়েছিল সারা রাত, টের পায়নি হয়তো। না হলে কি এই লোকটা তাকে এত শান্তিতে কখনো ঘুমাতে দিত নাকি? তাও আবার তারই রুমে। যাই হোক, লোকটা জেগে ওঠার আগেই কেটে পড়বে সে এখান থেকে। এতে পূর্ব বুঝতেই পারবে না মেহেরিস তার রুমে আদৌ এসেছিল কিনা। যেই ভাবা সেই কাজ। দ্রুত কাউচ থেকে লাফিয়ে উঠতে গিয়ে কমফোর্ট পেঁচিয়ে নিচে পড়ে গেল মেহেরিস। ব্যথায় উহ শব্দ করতেই আবারও নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে কমফোর্টটা উঠিয়ে সেখানেই রেখে আবারও ঝড়ের বেগে উঠে পালালো সেখান থেকে। বোকা মেহেরিস একবারও খেয়াল করলো না তার কাউচের উপর হঠাৎ কমফোর্টটা আসলোই বা কোথা থেকে। সে তো পালানোর জন্য এতই ব্যস্ত ছিল আর পূর্বের রুমে নিজেকে আবিষ্কার করে হতবিহ্বল হয়ে পড়েছিল যে এই ব্যাপারটা
খুনাক্ষরেও তার মাথাতেই আসেনি, কিন্তু পূর্ব সে তো ঠিকই খেয়াল করেছে এতক্ষণ ধরে মেহেরিসের করা এমন অদ্ভুত কার্যকলাপ। ভীষণ হাসিও পেয়েছিল তার মেহেরিসের এমন অদ্ভুত রিয়াকশনে। পূর্ব মেহেরিসের দিকে ফিরেই শুয়েছিল বললে ভুল হবে। কাল রাতে এক পলক ও চোখের পাতা বোঝেনি ছেলেটা। সে তো সারা রাত তার সেই অপ্রিয় প্রেয়সীকেই দেখে পার করেছে। ভোরের আলো ফুটতে শুরু করলেই সেখান থেকে উঠে খাটের উপর গিয়ে শুয়ে পড়ে সে। বলা তো যায় না, মেহেরিস যদি উঠে যায় তাকে যদি এভাবে তার পাশে বসে থাকতে দেখে, তখন তার মান সম্মান ইগো এসবের ফালুদা হয়ে যাবে না ভেবেই নিজের খাটে গিয়ে গা এলিয়ে দিয়েছিল ছেলেটা। তবে চোখ বন্ধ করেনি এক রত্তিও। অপলক দৃষ্টিতে চেয়েছিল সারাটাক্ষণ। তবে মেহেরিসের নড়াচড়া করতেই দেখেই চোখ বন্ধ করে ফেলেছিল। পরক্ষণেই মেহেরিসের ধূপ করে পড়ার শব্দে চুপি চুপি চেয়ে সবই দেখেছিল সে। মেহেরিসের এভাবে পালিয়ে যাওয়াটা বেশ উপভোগ করেছে পূর্ব। মেহেরিসকে মনে মনে কয়েকবার পাগল উপাধিও দিয়েছিল সে। সকাল হয়েছে সে কখন। মেহেরিস তখন তার রুমে ঢুকে আর বের হয়নি। যদিও নিজের মনকে অনেকবার বুঝিয়ে শুনিয়ে মানিয়েছে যে কি হয়েছে, সে ঘুমিয়ে পড়েছিল, তো লোকটা তো আর দেখেনি তাকে, তাহলে কেন সে ভয় পাবে? বেলা বাড়ার সাথে ক্ষুধাও বেড়ে যাচ্ছে তার। না, এভাবে আর বসে থাকবে না সে। নিচে গিয়ে আগে খেয়ে পেট শান্তি করুক, তারপর ভাবা যাবে বাকি বিষয়। কিচেনে চলে আসলো মেহেরিস। বিলকিস বেগম মাত্রই সকালের নাস্তা বানানো শেষ করলেন। তাদের মালিক বাড়িতে দেখে আজ যেন নানা রকমের খাবারের শেষ নেই। যদি মেহেরিসকেও হরেক রকমের খাবার রান্না করে খাওয়ায়, তবে আজ যেন একটু বেশি রান্না হয়েছে। হবেই বা না কেন, পূর্বের জন্য সব কয়টা রান্নাই যে আলাদা আলাদা করেছে বিলকিস বেগম। তাদের মালিক সম্পর্কে যে তারা খুবই ভালো করে অবগত আগের থেকে। ঝাল খেতে পারে না পূর্ব, সেজন্যই তো মেহেরিস আর পূর্ব দুজনের জন্যই আলাদা রান্না করেছে বিলকিস বেগম। নিজের খাবার খাওয়া শেষে উঠে দাঁড়ালো মেহেরিস। বিলকিস বেগম ট্রেতে সব খাবার রেডি করেছে পূর্বর জন্য। হঠাৎ মেহেরিসের কাছে পূর্বের খাবারগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগলো। মেহেরিস বসে বসে বিলকিস বেগমের হাতে বানানো আচার খাচ্ছিল। এমন সময় হঠাৎ বিলকিস বেগম মেহেরিসের কাছে এসে অনুরোধ স্বরে বলল, মামুনি, একটা কথা কই, রাগ কইরো না। না আন্টি, আপনি বলেন। তোমার ভাইরে একটু উপরে এই খাবারগুলান দিয়ে আসবা। আসলে আমার স্যারে অনেক ভয় লাগে, আমি হ্যার সামনে যাই না। আর তোমার চাচাও বাড়িতে নাই, বাজারে গেছে, আইতেও মেলা সময় লাগবে। মেহেরিসের হঠাৎ যেন থতো মতো খেয়ে গেল বিলকিস বেগমের কথায়। ভাই, মনে হয় তারা জানে না মেহেরিস আর পূর্বের নতুন সম্পর্ক, এর জন্য হয়তো ভাই বলছে আর এত সুন্দর করে রিকোয়েস্ট করছে। যদি জানতো যে তাই ভাই না, বরং পূর্ব তার নতুন বিয়ে হওয়া স্বামী হয়, তাহলে হয়তো আর এভাবে বলতো না। আর তারা জানবেই বা কিভাবে? তাদের তো মেহেরিস কখনো বলেইনি এই সম্পর্কে। আর না, মনে হয় ওই লোকটা বলেছে। যাক, মেহেরিসও কিছু বলবে না। আর এমনিতেও তো 3 মাস পর সে চলেই যাবে এখান থেকে, তাহলে আর বলেই বা কি? ওহ মামুনি, শুনছনি আমার কথা? হুম, হ্যাঁ হ্যাঁ আন্টি, আচ্ছা সমস্যা নেই, আপনি রেডি করেন, আমি দিয়ে আসছি। নাস্তার ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে মেহেরিস পূর্বের রুমের সামনে। একবার পা আগাচ্ছে তো একবার পিছিয়ে নিচ্ছে। খুব অস্বস্তি বোধ হচ্ছে তার। পরক্ষণে নিজের মনকে আবারও বুঝ দিল, এই বলেছে, লজ্জা কিসের? সে তো আর দেখেনি তোকে মেহরিস, এমন ভাব করবে যেন আসিসই নি এই রুমে। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে এসব ভেবেই রুমের ভেতর প্রবেশ করলো মেহেরিস। কিন্তু রুমে প্রবেশ করা মাত্রই তার সঞ্চয় করা সব আত্মসম্মান ফুস হয়ে গেল পূর্বকে দেখে। কালো রঙের একটি হাফ হাতা টি শার্ট পরে আছে লোকটা। জানালার পাশে দাঁড়িয়ে আছে, হয়তো বাড়ির পরিবেশ আবহাওয়া পর্যবেক্ষণ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই দিকেই ফিরে তাকিয়ে থাকা দেখেও যেন বুক ধুকপুক ধুকপুক করা শুরু করে দিল মেহেরিসের। টি শার্টটি এমন শক্তপোক্ত মাসেল বিশিষ্ট দেহে যেন আষ্টে পিষ্টে লেপ্টে আছে শরীরের সাথে। পেশি বহুল হাতের রগগুলো যেমন ভেসে ভেসে উঠেছে। কালো রঙের ট্রাউজারের সাথে কালো টি শার্ট, উফ! ছি মেহরিস,
তুই শেষ পর্যন্ত কিনা একটা মানুষের পেছনে সাইড দেখে এমন দুর্বল হয়ে যাচ্ছিস? এটা কি তোকে মানায় বল? তোর পার্সোনালিটির সাথে কি এটা যায়? লোকটার শরীর নয়, মন দেখ, মন। নিজের বিবেককে নিজেই প্রশ্ন করছে মেহেরিশ। দরজার একটু ভিতর ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবতে ব্যস্ত সে। হাতে এখনো নাস্তার ট্রে নিয়ে দাঁড়িয়ে কাপা কাপা হাতে সামনে এগিয়ে গিয়ে নিচু গলায় বলে উঠল। আপনার নাস্তা নিয়ে আসছি। পেছন ফিরে তাকালো পূর্ব। মেহেরিশের দিকে না তাকিয়ে হেঁটে গেল খাটের কোণায়। হাত থেকে ফোনটা ছুঁড়ে মারলো বেডের উপর। এতক্ষণ পূর্ব আমাদের সাথে কথা বলছিল। পূর্ব গাড়ি পাঠাতে বললে আমার নাকচ করে দেয়। এখানে থেকে একদম সুস্থ না হওয়া পর্যন্ত যেন কোথাও না যায় সেই হুমকি দেওয়া তাকে। আবার আশ্বাস দিয়ে বলে ওঠে সেখানেই চিন্তা না করতে সবটা সে আর সাব্বির সামলাইয়ে নেবে। পূর্ব অনেকবার বলেছে সে এখন সুস্থ, নিজের দায়িত্ব ফিরে যেতে চায় এবার। কিন্তু আমান পুরোটা না শুনে কেটে দিয়েছে ফোনটা। আমান খুব ভালো করে জানে এই ভাইটার সাথে যে সে কথা বলতে পারবে না। না জানি কখন রেগে আবার কড়া আদেশ দিয়ে উঠে তার আগেই ভাইয়ের ফোন কেটে দিয়েছে সে। এদিকে ফোনের চার্জও তখন শেষ হয়ে যাওয়াতে আর ফোন করতে পারেনি সে। তাই তো জানালার কাছে হাতে ফোন নিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। আর তখনই মেহেরিশ প্রবেশ করে সেখানে। মেহেরিশ এখনও দাঁড়িয়ে আছে সেখানটায়। এই লোক তো কিছুই বলছে না তাকে। আরে এত ভারী ট্রে নিয়ে কি তার মতো ছোট্টখাট্ট একটা বাচ্চা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে? দয়া মায়া নেই না নাকি লোকটার? বলবে তো কোথায় রাখবো। এর মাঝে পূর্ব হঠাৎ মেহেরিশকে কিছু না বলে ওয়াশরুমে ঢুকে ধাম করে লাগিয়ে দেয় দরজাটা। হাতে ট্রে নিয়ে কেঁপে উঠল মেহেরিশ। এই লোকের সমস্যা কি? হ্যাঁ, কই এত কষ্ট করে নাস্তা নিয়ে আসলো, তার জন্য দেখা মাত্রই হাত থেকে নাস্তার ট্রেটা নিয়ে কোথাও রাখবে? তা না, বরং তার মুখের উপর ওয়াশরুমে ঢুকেই দরজাটা লাগিয়ে দিল। বজ্জাত লোক কোথাকার, কিপটা কোথাকার। এসব বলেই চারপাশে চোখ বুলিয়ে শেষমেশ পূর্বর অফিস রুমের ন্যায় সেই টেবিলটাতে আছে সেটার উপর নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে জোরে রাখতেই বাঁধল আরেক বিপত্তি। কফির মগের উপর থাকা ছোট্ট কাচের প্লেটটি সহ মগ থেকে কফি গিয়ে পড়ল ওপেন করে রাখা ল্যাপটপের উপর। জিভে কামড় কেটে অবাকের ন্যায় তাকিয়ে মেহেরিশ। কি হলো এটা? এই বেটা এমনে ল্যাপটপ খুলে রেখেছে কেন? আর রেখেছে তো রেখেছে, কফিগুলো কি ওই ল্যাপটপটার উপরেই পড়তে হলো? কোথায় সে ভেবেছিল টেবিলের উপর রাখলে টেবিলের সাথে থাকা চেয়ারটিতে বসে লোকটা আরামসে খেতে পারবে, কিন্তু এখন এটা কি হলো তার সাথে? পূর্ব বের হওয়ার আগেই এসব পরিষ্কার করার জন্য 2 হাত দিয়ে মুছতে শুরু করলো ল্যাপটপের উপর ছড়িয়ে থাকা কফিটুকু। কিন্তু এতক্ষণে যে তরল পদার্থগুলো ল্যাপটপের কিবোর্ড বের করে ভেতরে প্রবেশ করে ফেলার যথেষ্ট কোনো উপান্তর না পেয়ে নিজের গলায় ঝুলিয়ে রাখা স্কার্ফটা দিয়ে মোছা শুরু করলো মেহেরিশ। এর মাঝে হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো পূর্ব। ওয়াশরুম খোলার শব্দে পেছন ঘুরে তাকালো মেহেরিশ। পূর্বর দিকে চেয়ে টেনে টুনে হাসার বৃথা চেষ্টা করতেই পূর্ব ঠিক বুঝতে পারল এই মেয়ে নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে। পূর্ব হেঁটে খানিকটা কাছে এসে দাঁড়ালো মেহেরিশের। এতে যেন মেহেরিশের আত্মা বের হয়ে আসার উপক্রম। বেখেয়ালি মেহেরিশ পূর্বর দিকে তাকিয়ে মুছতে গিয়ে অসাবধানতাবশত হাতের সাথে লেগে মগে থাকা অবশিষ্ট কফিটুকু পড়ল একেবারে ল্যাপটপের সাথে থাকা সাদা রঙের প্রেসক্রিপশনটার উপর। বেচারি তো এখন পারে না, এই বুঝি কেঁদে দিল ভাব। তাও মুখে হাসির ছাপটুকু বজায় রেখে কাগজগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে লাগলো। মেহেরিশের এমন কাণ্ডে এখন অনেক বিরক্তপূর্ব। একে তো প্রথমে তার ল্যাপটপের 12টা বাজালো, তার উপর আবার এখন তার প্রেসক্রিপশনের উপরও। বিরক্তিতে মুখ জাতীয় শব্দ উচ্চারণ করলো পূর্ব। হিসিয়ে বলল, ইডিয়েট, দেখে কাজ করতে পারো না তুমি? প্রচুর ইতস্তত বোধ কাজ করলো মেহেরিশের।
একে তো তাকে নাস্তা দিতে এসেই তো এমন হয়েছে তার সাথে, সে কি ইচ্ছে করে এসেছিল নাকি? হ্যাঁ, আর তখন যদি তাকে দেখা মাত্রই নাস্তার ট্রেটা হাত থেকে নিয়ে নিত, তাহলে কি এখন এসব ঘটতো? আবার তাকেই এখন উল্টো দোষ দিচ্ছে। তার উপর রেগেই তো মেহরিশ জোরে রাখতে গিয়ে পড়ে গিয়েছে কফিটুকু। তাহলে এখানে দোষটা আসলে কার? দেখুন, আমি ইচ্ছে করে ফেলিনি। সেটা তো দেখতেই পাচ্ছি, মন থেকে কোথায়? কাজ করার সময় দেখে শুনে কাজ করতে পারেন না? পূর্বর কথায় এবার যেন তেতে গেল মেহরিশ। সে কি তার কাজের মেয়ে নাকি? নাস্তা নিয়ে এসেছে, এটাই তো অনেক। এই যে, আমাকে কি আপনার কাজের মেয়ে মনে হয়? হ্যাঁ, আপনার জন্য কষ্ট করে নিজ থেকে এক গাদা নাস্তা নিয়ে এসেছি, সেটাই অনেক। ধন্যবাদ দেওয়া দরকার আমাকে আপনার, বুঝেছেন? কাল আমান ভাই বলেছে দেখে না হয় কি আমার ঠেকা পড়ছে আপনার রুমে আসতে? হ্যাঁ, ভুরু কুচকালো পূর্ব। আমান আবার কি বলে গেছে এই মেয়েকে? প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে ফের গমগমে স্বরে বলল, কি বলছে আমান তোমায়? কি বলেছে মানে কি? আপনার দায়িত্ব দিয়ে গেছে আমার ওপর, বুঝেছেন? সেই দায়িত্ব পালন করছি কাল থেকে। সারা রাত তো এক ফোঁটাও ঘুমাতে পারিনি। একটু পরই তো আপনাকে দেখে গিয়েছিলাম, ঠিক আছেন কি না? আর এখন কি আমাকে ইডিয়েট বলছেন? একটু কৃতজ্ঞতা বোধ নেই আপনার মধ্যে? মেহরিশের কথা যেন বেশ মজা পেল পূর্ব। ভুরু জোড়া প্রসারিত করলো, মনে মনে হেসে নিল ভীষণ। মেয়েটাকে সুন্দর করে মিথ্যা বলছে তাকে। কাল নাকি সারা রাত ঘুমায়নি সে, অথচ পূর্বের রুমে কি শান্তিতেই না ঘুমিয়ে কাটিয়েছিল। আর সকাল হতেই দৌড়িয়ে পালিয়েছিল এখান থেকে। আর এখন কি না এসে বলছে এক ফোঁটাও ঘুমায়নি। রাগের থেকে যেন মজাটাই বেশি পেল পূর্ব এবার। মজার রেশ ধরেই আবারও বলে উঠল, ও রিয়েলি? তো এত খেয়াল রেখেছে কাল থেকে আপনি আমার? এতে যেন মেরিশ আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। প্রবল রেগে ফের বলে উঠল, জি, আমি আবার খুব রেসপন্সিবল মানুষ, বুঝেছেন? মেরিশের আড়ালে মৃদু হাসল পূর্ব। হেঁটে কয়েক কদম সামনে এগিয়ে গিয়ে কালো রঙের অফিস চেয়ারটিতে হেলান দিয়ে বসলো সে। তারপর বলে উঠল, তো রেসপন্সিবিলিটি ম্যাডাম, এই যে আমার ল্যাপটপ আর প্রেসক্রিপশনের দফা রফা করেছেন, এটার কি হবে এখন? এটার দায়ভার কে নেবে? আমি সত্যি এটা ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গিয়েছে ভাইয়া। বেশ। এতক্ষণ ধরে হাসাহাসি ভাওয়ালা চেহারাটা মুহূর্তেই ফুস হয়ে গেল পূর্বের মুখ থেকে। মেহেরিশের মুখে ভাইয়া শুনে। কিছুদিন আগে যে মেয়েটাকে চার কলেমা পড়ে বিয়ে করলো সে আজ কিনা তাকে ভাইয়া ডাকছে। মুখে খানিকটা গম্ভীর ভাব ফুটিয়ে তুলে মেহেরিশকে নিরেট কণ্ঠে জবাব দিল, দ্রুত আমার ল্যাপটপ ক্লিন করো, ফাস্ট। মেহেরিশ আশ্চর্য হলো প্রচুর। একটু আগেই তো কি সুন্দর করেই তার সাথে কথা বলছিল, তাহলে হঠাৎ আবার কি হলো? এমন বিকৃত চেহারা বানিয়ে ফেললো কেন মুহূর্তেই? আই সেভ ফাস্ট। কপাল কুঁচকে দু হাত চেপে ধরলো ল্যাপটপের তাকে। মেহেরিশের উপর থেকে নিয়ে এসে কাউচের উপর রাখলো সেটা। তারপর আবারও টেবিলের উপরে থাকা তার গলায় সেই ছোট্ট স্কার্ফটি নিয়ে এসে মুছতে শুরু করলো পুনরায়। আর একটু পরপর আর চোখে পরখ করতে থাকলো তার দিকে, এক দৃষ্টিতে চেয়ে থাকা মানুষটার দিকে। চেয়ে আছে তো আছেই, চোখ ফেরানোর নামই নেই। কেন রে, তোর ল্যাপটপ নিয়ে কি ভেগে যাবে মেহেরিশ? কিপটুস কোথাকার। এমন ভাব করছে যেন ল্যাপটপ না, ওনার মনটা ঘষে ঘষে পরিষ্কার করছে মেহেরিশ। এদিকে পূর্ব তো মেহেরিশের এমন কার্যকলাপে পর্যবেক্ষণ করছে আর মিটমিটিয়ে হাসছে। মেহেরিশ যে তাকে মনে মনে বাপ দাদার নাম উদ্ধার করে ফেলছে, সেটা সে মেহেরিশের এমন মুখ দেখে বুঝতে পারছে বেশ। পনিটেল করে বাঁধা চুলগুলো থেকে ছোট্ট ছোট্ট কতগুলো চুল এসে বিরক্ত করছে মেহেরিশকে। কাজের ব্যাঘাত ঘটাচ্ছে তার। বিরক্ত হয়ে সেগুলো কনুইয়ের সাহায্যে বারবার পেছনে সরিয়ে দিচ্ছে মেয়েটা। আর পূর্ব তো এক পানে চেয়ে চেয়ে সেটাই দেখছে অধীর আগ্রহে। এই ওগুলো এলোমেলো মেয়েটাকে হয়তো আমার গুছালো পরিপাটির জীবন চাই, একদিন দুদিন এর জন্য নয়, বরং সারা জীবনের জন্যই চাই মেয়েটাকে আমার। কিন্তু আমার বেসামাল আচরণ বা আমাকে সামলাতে পারবে তো মেয়েটা? এই নিন আপনার ল্যাপটপ, পুরো ক্লিন করে দিয়েছি, দেখুন একদম আগের মতো পরিষ্কার হয়ে গিয়েছে।
ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়িয়ে মেহেরিস, কিন্তু পূর্ব এতক্ষণ যাবৎ কি মেহেরিসের কোনো কথা আদৌ শুনেছে? সে তো বিভোর ছিল তার নিজস্ব চিন্তাধারায়। মেহেরিসের কণ্ঠে সেই ধ্যান থেকে ফিরে আসে পূর্ব। ব্রাউন কালারের মণি বিশিষ্ট চোখ দুটো তাক করে মেহেরিসের দিকে, ইশারায় সেটা টেবিলের উপর রাখতে বলে। মেহেরিসও পূর্বের কথা মতোই সেটা সেখানেই রেখে দেয়। এতে যেন মেহেরিসের হাঁপ ছাড়ল। ছাক, এখন ভালোই ভালোই এখান থেকে কেটে পড়াই যে শ্রেয়। ল্যাপটপটা রেখেই পেছন ঘুরে দরজার উদ্দেশ্যে পা বাড়ায় মেহেরিস। তখনই তার কানে ভেসে আসে চিরচেনা সেই গম্ভীর কণ্ঠস্বর। যাওয়ার পারমিশন দিয়েছি? ওখানেই থেমে গেল মেয়েটা। এই লোকের সমস্যা কি? কথা কথা শুধু পারমিশনের কথা বলে কেন? সব কিছু করার জন্য কি এখন পারমিশন লাগবে নাকি? আজব লোক। মনে হয় ওয়াশরুমে ঢোকার জন্য তার কাছ থেকে পারমিশন নিয়েই ঢুকতে হবে। তবে মুখে আর কিছু বলার সাহস হয়নি তার। এরই মধ্যেই পূর্ব আবারও বলে ওঠে। টার্ন অ্যারাউন্ড। ঘুরে তাকালো মেহেরিস। লোকটা তার চোখ বরাবর চেয়ে যেন চোখ দিয়েই গিলে খেয়ে ফেলবে তাকে। তারপর আবার টেবিল থেকে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে বলে উঠল। এটার কি হবে? প্রচণ্ড অবাক হলো মেহেরিস। এখন সে এটা কিভাবে ঠিক করবে? এটা তো একটা কাগজ যা তরল কফি পড়ে একদম বাজে অবস্থা হয়ে আছে। লেখাটাও তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখন সেই কাগজ কিভাবে ঠিক করবে মেহেরিস? ওই প্রেসক্রিপশনের কি লেখা ছিল সেটাও তো জানে না সে। তাহলে যদি বলে লেখাগুলো পড়ে শোনালে তখন কি করবে? জবাবে কিছু না বলে মৃদু হাসার প্রয়াস চালালো মেহেরিস। হয়তো তার মিষ্টি মুখে হাসির রেখা টেনে পটিয়ে এখান থেকে কেটে পড়ায় পারবে সে। এইভাবে ইডিয়েটের মতো হাসছো কেন বেয়াদব? উপরোক্ত কথাটা বলেই একটু থেমে ফের বলে উঠল পূর্ব। দ্রুত আমার জন্য কফি নিয়ে আসো, আর হ্যাঁ, নিজের হাতে বানিয়ে তারপর নিয়ে আসবে। নাও গো। যাওয়ার সময় রুম থেকে ওড়না গায়ে দিয়ে যাবে, ইডিয়েট। ভরকালো মেহেরিস। বলে কি এই লোক? সে নাকি কফি বানাবে। কফি বানাতে কি কি লাগে জানে সে? কতটুকু পানির মধ্যে কতটুকু কফি দেয়া লাগে সেটাও তো জানে না। তাহলে কিভাবে বানাবে সে কফি? তবে কি লোক কফি যেহেতু বানিয়ে আনতে বলেছে, না বানানো পর্যন্ত যে তার ছাড় নেই সে ব্যাপারে অবগত সে। তাই কোনো রকম বাহানা না করে সোজা দরজার সামনে চলে গেল মেহেরিস। মিনিট 10 পরে মেহেরিস তার হাতে গরম গরম এক কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে পূর্বের দরজার সামনে। বড় একটা শ্বাস নিয়ে ভেতরে ঢুকলো সে। এই কফিটা কোনো রকম লোকটাকে দিয়ে এখান থেকে কেটে পড়বে সে। আর ভুলেও এই রুমে পা বাড়াবে না মেহেরিস ভেবেই ভিতরে প্রবেশ করলো। পূর্ব এখনও সেই চেয়ারটিতেই বসা, ল্যাপটপে কি যেন করছে। নাস্তার ট্রে থেকে হয়তো কিছু কিছু খেয়েছে ইতিমধ্যে। কফির মগ নিয়ে হেনস্থা না করে সোজা চলে গেল পূর্বের সামনে। হাতে থাকা কফি এগিয়ে দিয়ে বলল, এই যে আপনার কফি। চোখ তুলে তাকালো পূর্ব। আবারও চোখের ইশারায় কফিটুকু টেবিলের উপর রাখতে বলল। মেহরিসের কথা মতো সেখানে রাখতেই সাথে সাথে তুলে নিল কফির মগটা। গরম কফিতেই এক চুমুক দিল পূর্ব। মেহরিস যাওয়ার জন্য যেই না পা বাড়াবে আবারও বলে উঠল, স্টপ। বেশ, এবার যেন মেহরিস তেতে গেল প্রচণ্ড। আবার কি চাই এই লোকটার? কিন্তু তার চিন্তায় আরও বেশি অপেক্ষা করালো না পূর্ব। থমথমে গলায় বলে উঠল, কফি কে বানিয়েছে? এই রে, বুঝে গেল কি যে সে বানায়নি? এখন কি হবে? কি বলবে সে? সত্যিটা বলে দিবে নাকি বলবে যে সেই বানিয়েছে? যদি কথার অমান্য করাতে আবার রেগে যায় তার উপর। তাই কোনো রকম মুখে মিথ্যা মৃদু হাসি ফুটিয়ে বলে উঠল, কেন? আমি আমি বানিয়েছি। মজা হচ্ছে না? ও রিয়েলি? তো বলো তো, কফিতে কয় চামচ চিনি মিশিয়েছো? এখন কি করবে মেয়েটা? সে তো বানায়নি কফি। তখন নিচে গিয়েই তো বিলকিস বেগমকে আদেশ করেছিল পূর্বের জন্য আবারও কফি বানিয়ে দিতে। এখন বিলকিস বেগম কত চামচ চিনি দিয়েছে সে কিভাবে জানবে? কফি বানানোর সময় তো খেয়াল করেনি সেটা। সে তো খাবার চেয়ারে বসে বসে আচার খাচ্ছিল তখন। কিছু জিজ্ঞেস করেছে? আসলে এক নাম না না 2 চামচ। বলেই আবারও টেনে টুনে মুখে মিথ্যা মৃদু হাসি ফুটিয়ে বলল কথাটা। ও তাই? তো ম্যাডাম, আপনি কফি বানিয়েছেন এই ফার্স্ট টাইম, একটু ট্রাই করে দেখবেন না কেমন হয়েছে? নিন,
একটু খেয়ে দেখুন তো কফি কেমন খেতে। আমি ওইসব কফি টফি খাই না, আপনার জন্য বানিয়েছি, আপনি খান। আমাকে কেন টানছেন বলেন? না, তা বললে তো হবে না, একটু খেয়ে দেখতে হবে আপনাকে। আপনি এত সুন্দর করে কফি বানিয়ে এনেছেন আমার জন্য, আপনাকে রেখে আপনাকে রেখে একা 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 কিভাবে আমি খেতে পারি? নিন নিন, খাওয়া শুরু করেন। ওটা দিয়ে তো আপনি খেয়েছেন, আমি আবার মানুষের মুখের জিনিস খাই না। বলেই বিনয়ের স্বরে ভয়ে ভয়ে ঢোক গেল মেহেরিস। এই লোক বুঝে গেছে কি যে সে বানায়নি কফিটা, কিন্তু তাকে খেতে বলেছে কেন? নিশ্চয় কোনো কারণ আছে। মেহেরিসও কম কিসে, হ্যাঁ? দেখি এখন কিভাবে খাওয়ায় তাকে কফি। মেহেরিসের জবাবে খানিকটা ইতস্তত বোধ কাজ করলো পূর্বের। মুখের সামনে কিভাবে অপমান করে দিল মেয়েটা তাকে, অথচ কত মেয়েরা শুধু একবার তার স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল। পাশে থাকা কফির মগটায় বেশ খানিক কফি ঢেলে দিল সে এবং নিরেট কণ্ঠে ফের বলল, এখন খেতে পারো, আর এটা তো আমি স্পর্শ করিনি। এই রে, এখন কি করবে মেহেরিস? এই লোকের কাছে সব কিছু সলিউশন কি আগে থেকে রেডি থাকে? তার খাওয়া ছাড়া যে এখন আর কোনো উপায় নেই ভেবেই হন্তদন্ত হয়ে গিয়ে কফির মগটা হাতে তুলে নিল মেহেরিস। কি হয়েছে, একটু কফি তো খেতে হবে, তাতে যদি এইবার এই লোকের কাছ থেকে নিস্তার পাওয়া যায় তাহলে সেটাই করবে সে। এসব ভেবেই যেই না মুখে এক চুমুক দিয়েছে কফিটা, সাথে সাথে ফুরুত করে ওয়াক থুথু বলে সবগুলো কফি ছুঁড়ে ফেললো মুখ থেকে ফ্লোরে। এতে যেন বেশ মজা পেল পূর্ব। মেহেরিসের আড়ালেই ঠোঁট কামড়িয়ে একটু হেসে নিল সে। এদিকে মেহেরিস তো ওয়াক থু করতে করতেই শেষ। ছি, এটা কি কফি নাকি অন্য কিছু? ব্যাক, এত তেতো কেন? ছি। তো ম্যাডাম কি যেন বলেছিলেন, কত চামচ চিনি মিশিয়েছেন এটাতে? মেহেরিস এবার বেশ বুঝতে পারছে এই লোক ইচ্ছে করেই তাকে এমন তেতো কফি খাইয়েছে। বজ্জাত লোক একটা। সে কিভাবে জানবে এই লোক যে এমন তেতো কফি খায়? সেজন্যই তো বিলকিস বেগম তাকে তেতো কফি বানিয়ে দিয়েছে। সেটা খাওয়া মাত্রই সে বুঝে গিয়েছিল এই কফি মেহেরিস বানিয়েছে। উফ মেহেরিস, তুই এত বোকা কেন বলতো? তখন যদি একটু খেয়াল করে দেখতি তাহলে এখন কি ধরা পড়তি? নিজেকেই নিজে গালি দিল মেহেরিস এই ভেবে। মিথ্যা, হ্যাঁ। আসলে আমি কফি বানাতে পারি না, সত্যি বলছি। এই শেষবার আর কখনো আপনার সামনে মিথ্যে বলবো না, প্রমিস। ভুরু দুটো প্রসারিত করলো পূর্ব। ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তাকে ফের শোধালো, তার মানে আমার অগোচরে আর বাকিদের সাথে বলবে, তাই তো? না না, কখনোই বলবো না আর মিথ্যে, প্রমিস। উফ, মিথ্যা যেহেতু বলছো তার শাস্তি তো পেতেই হবে। কি শাস্তি দেয়া যায় বলো তো? ভেবেই ঠোঁটের মধ্যে দুই আঙুল রেখে ভাবুক দৃষ্টিতে কি যেন ভেবে আবারও নিজে থেকেই বলে উঠল, আমার এই পুরো রুম তুমি এখন ক্লিন করে দিবে, এইটাই তোমার শাস্তি। মানে এই, আমাকে কি আপনার বাড়ির কাজের বুয়া পেয়েছেন? হ্যাঁ, আমি কেন আপনার রুম ক্লিন করতে যাব? হ্যাঁ, যেখানে আমি কোনোদিন নিজের রুমই ক্লিন করিনি সেখানে। বাকি কথা বলার আগেই পূর্ব ফের বলে উঠল, এই জন্যই তো আমার রুম ক্লিন করতে বলেছি, অভ্যাস করে নাও এখন থেকেই, তাতে তোমার জন্যই ভালো। আর হ্যাঁ, আমান যেহেতু আমার দায়িত্ব তোমাকে দিয়েছে, সো আমার রুমটা ক্লিন করা এক প্রকার তোমার দায়িত্বের মধ্যেই পড়ে। ডাস্ট অ্যালার্জি আছে আমার, অনেক দিন এই রুমে না আসার কারণে দরুন অনেক ডাস্ট পড়ে আছে। নাও ক্লিন ফার্স্ট টাইম। লাস্টের কথাটা তো পূর্ব জোরেই বলে উঠল, যার দরুন বেখেয়ালি মেহেরিসও কিঞ্চিত ভয় পেয়ে গেল। মেহেরিস এবার ফেসে গেল খুব বাজেভাবে। মনে মনে হয়তো পূর্বের 14 গোষ্ঠীর নাম উদ্ধার করছিল। কি করবে আর সে? এখান থেকে পূর্বের কথার অমান্য করার সাধ্য আছে তার? পূর্বের কথার অমান্য করার জন্যই তো সেদিন তাকে এখন এর ফল ভোগ করতে হচ্ছে। তাই বাড়াবাড়ি না করে পড়ে থাকা তার গলার সেই স্কার্ফটি নিয়েই মোছা শুরু করে দিল। মুছছে তো না, যেন ধরে ধরে সেগুলোকে পেটাচ্ছে সে। মনের যত রাগ আছে সব প্রতিফলন ঘটাচ্ছে ফার্নিচারের উপর। পূর্ব তো এতে বেশ তৃপ্তি পাচ্ছে। মেহেরিসের আড়ালে এই ছেলেটা
কতবার যে ঠোঁট কামড়িয়ে হেসে চলেছে কেবল সেই জানে। আলমারির সামনে এসে দাঁড়ালো মেহেরিশ। এত বড় আলমারি কি তার মতো মেয়ের নাগালে পায়? যতটুকু পেয়েছে ততটুকুই মুছেছে সে। দুপুর গড়িয়ে বিকাল নেমে এসেছে। মেহেরিশ একটু আগেই গোসল করে বের হয়েছে রুম থেকে। নিচে যাবে খাবার খেতে, যদিও বলে উপরে এসে খাবার নিয়ে যায়, তবে মেহেরিশ বলেছে সে যতদিন এখানে আছে নিচে গিয়ে তাদের সাথেই খাবার খাবে। সেই উদ্দেশ্যেই নিচে যাচ্ছে দুপুরের খাবার খাবে বলে। তখন পূর্ব তাকে বেশ হেনস্থা করেছিল। ফার্নিচার মুছিয়ে মুছিয়ে মেহেরিশের অবস্থা নাজেহাল করে দিয়েছিল একেবারে। সেজন্যই তো ছাড় পাওয়া মাত্রই রুমে এসে বেশ লম্বা একটা শাওয়ার নিয়েছে সে। চুলগুলো থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে। পরনে অফ হোয়াইট রঙের একটা হাঁটু সমান গোল টপস, তার সাথে ব্লু রঙের একটা জিন্স, গলায় ছোট্ট একটা ওড়নার মতো স্কার্ফ। নিচে এসে বসেছে খাওয়ার জন্য। বিলকিস বেগম রান্না করছে এখনো, হয়তো রাতের খাবারটা এখনই রান্না করে ফেলছে সে। মেহেরিশ এসে দাঁড়ালো সেখানে। সিরাজ মিয়া নিজের রুমে আছেন। মেহেরিশ যাওয়া মাত্রই তাকে প্লেটে খাবার বেড়ে দিল বিলকিস বেগম। তবে মেহেরিশ এখনো বসেনি, টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত সে, ফোন টিপতে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন পূর্ব আসলো সেখানে। এসে বিলকিস বেগমকে গম গমে স্বরে উদ্দেশ্য করে বলল, চাচি, একটা কফি বানিয়ে দিন তো। বলেই ঘুরে পাশ ফিরতে চোখে পড়ল জানালার কাছে দাঁড়ানো মেহেরিশের চেহারার উপর। এইমাত্রই গোসল করে আসার দরুন মেয়েটার চুল থেকে পানি পড়ে ভিজে যাচ্ছে জামাটা। একদমই ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যার দরুন মেহেরিশের জামার ভেতরের কালো রঙের ইনারটা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। মিনিট খানেকের জন্য ভরকালো পূর্ব। কি জানি কি হলো ছেলেটার হঠাৎ। তার নিষিদ্ধ দৃষ্টি না চাইতেও বারবার যে ওইখানে গিয়ে ঠেকছে তার প্রায় দীর্ঘ 30 বছর জীবনে এমন অদ্ভুত অনুভূতি তো কখনোই হয়নি। তাহলে এই মেয়েটাকে দেখলে এমন জড়তা কাজ করে কেন তার মধ্যে? তার উপর আবার এভাবে মেহেরিশকে দেখার ফলে আবারও খেয়াল হারিয়ে ফেলল ছেলেটা। বার কয়েক বড় বড় ঢোক গিলে দ্রুতই প্রস্থান করলো সেই স্থান। এখানে থাকলে যে নিজের বশে থাকতে পারবে না সে। এই মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? এভাবে কেউ বের হয়? এদিকে মেহেরিশ তার ফ্রেন্ডদের সাথে গ্রুপ চ্যাটিংয়ে ব্যস্ত হয়ে পড়াতে পূর্বকে খেয়াল করেনি সে। মিনিট কয়েকের মধ্যেই বিলকিস বেগম হাতে একটি কফির মগ এনে দাঁড়ালো সেখানে। কিন্তু আশেপাশে কোথাও পূর্বকে দেখতে না পেয়ে দাঁড়িয়ে থাকা মেহেরিশকে উদ্দেশ্য করে বলল, মামুনি, আমনে স্যারের দেখছেন? ফোন থেকে মুখ উঠিয়ে মেহেরিশ তাকালো বিলকিস বেগমের দিকে। স্যার বলতে তো তিনি পূর্বকেই বোঝায়। কই, সে তো পূর্বকে এখানে কোথাও দেখেনি। তাই দুই পাশে মাথা নাড়ালো। মেহেরিশ না সম্মতি বুঝালো। একটু আগেই তো স্যার কইলো কফি বানাইতে। ওহ মামুনি, স্যার মনে হয় হ্যাঁ রুমে গেছে গা। একটু কষ্ট করিয়া স্যারের রুমে কফিটা দিয়া হেন না। আমি রান্না বসাইছি, পুইরা যাইব তরকারি গুলান। সকালে ওনার কথা শুনে গিয়ে তো এমন দশা হয়েছিল তার, এখন আবার ওখানে যেতে বলছে। সে তো তখন পূর্বের রুম থেকে বের হয়েই প্রতিজ্ঞা করেছে আর সামনেই যাবে না সে এই লোকটার। তবে বিলকিস বেগম যেভাবে অনুরোধ করছেন, সরাসরি নাও করতে পারছে না সে। বড়দের মুখে কিভাবে না করবে মেহেরিশ? বিলকিস বেগম হাত থেকে কফির মগটা নিল মেহেরিশ, তবে মনে মনে পণ করলো এবার আর সে আগের বারের মতো ভুল করবে না। রুমের ভিতর ঢুকবে না, বাইরের থেকেই দিয়ে আসবে। ঠিক করে চলে গেল, এক হাতে কফির মগ আরেক হাতে মোবাইল নিয়ে। পূর্ব দরজার সামনে এসে দেখতে পেল দরজাটা ভেতর থেকে লক করা। ফোন থাকা হাতটি দিয়ে নক করলো দরজায়। একবার দুবার নক হওয়ার পরপরই হঠাৎ খুলে দিল ভেতর থেকে দরজাটা। হঠাৎ মেহেরিশকে এখানে দেখতে পাবে কল্পনাও করেনি পূর্ব। এই মেয়েটার থেকে দূরে থাকার জন্যই তো সে কফি না নিয়ে এসে পড়েছিল, আর সেই কিনা এখন আবার তার জন্য কফি নিয়ে এসেছে। বাকি কিছু না ভেবে মেহেরিশের হাতে থাকা কফির মগটা ঝড়ের বেগে হাত থেকে বের করে নিয়ে ড্রিম করে দরজাটা লাগিয়ে দিল পূর্ব। বিস্ময়ে হতভাগ
হতবাক মেহেরিস। এই লোকের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে মিনিটে মিনিটে কিভাবে মানুষ চেঞ্জ হয়, কিভাবে তার মুখের উপর দরজাটা লাগিয়ে দিল, যেন মেহেরিস এখানে তার রুমে ঢোকার জন্যই দাঁড়িয়েছিল। হ্যাঁ, মনে মনে এসব ভেবেই যেই না ওখান থেকে নড়ার জন্য পা বাড়াবে, ঠিক এমন সময় হঠাৎ ফের দরজা খুলে তাকে বিদ্যুতের বেগে রুমে নিয়ে পুনরায় দরজা লাগিয়ে দিল পূর্ব। আশ্চর্যের শেষ সীমানায় আজ মেহেরিস। একটু আগে কি হলো তার সাথে, তার সবল মস্তিষ্ক এখনও ক্যাচ করতে পারেনি সেটা। পূর্ব দরজা খুলে মেহেরিসকে হ্যাচকা টান দিয়ে পুনরায় দরজা লক করে সে দরজা আর সাথেই চেপে ধরল মেহেরিসকে। হতবাক মেহেরিস এবার যেন বুঝতে সক্ষম হলো একটু আগে ঘটে যাওয়ার ঘটনা সম্পর্কে। তার সামনে পূর্ব দাঁড়িয়ে, যার দুই হাত তার মাথার উপর দিয়ে নিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পূর্ব মেহেরিসের এতই কাছে এসে দাঁড়িয়েছে যে জোরালো নিঃশ্বাস মেহেরিসের মুখের উপর উপচে পড়ছে। ব্রাউন রঙের মণিযুক্ত অক্ষিযুগল মেহেরিসের দিকে তাক করা। মেহেরিস যেন এবার সব থেকে বেশি ভরকালো। পূর্বকে এই কোন রূপে দেখছে সে? এই রূপ তো একদম অচেনা তার কাছে। ভয় পেল মেহেরিস প্রচণ্ড ভয়ে মেয়েটা তিরতির করে কাঁপতে শুরু করলো। আর পূর্ব তার সেই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে মেহেরিসের কেঁপে ওঠা গোলাপের পাপড়ির ন্যায় অধরের দিকে। তাদের দুজনের মধ্যে ইঞ্চি পরিমাণ দূরত্ব, যেটা গুছিয়ে আস্তে আস্তে করে আরও কাছে আসতে শুরু করে পূর্ব আসলে কি করতে চাইছে বিষয়টা বোধগম্য হতেই মেহেরিস সেখান থেকে ছোটার জন্য ছটফট করতে শুরু করে দিল। তাতেও যেন বিন্দু মাত্রই হেলদোল নেই পূর্বর। সে কি আদৌ তার সেন্সে আছে? মেহেরিসের কাছে তো মনে হচ্ছে না সেটা। এক সময় পূর্ব সেই ইঞ্চি পরিমাণ দূরত্ব ঘুচিয়ে মেহেরিসের আরও কাছে আসলো, যার দরুন পূর্বর বেগতিক নিঃশ্বাস উপচে পড়ছে মেহেরিসের চোখে মুখে। হঠাৎ যেন মেহেরিসও নড়াচড়া করা বন্ধ করে দিল। দিক বেদিক শূন্য মেহেরিসের শরীরে ভয়ে গেল এক অজানা শিহরণ। পূর্বর অস্বাভাবিক নিঃশ্বাস যেটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। এক হাত দিয়ে নিজের জামার নিচের অংশটুকু খামচে ধরল মেহেরিস, আরেক হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরল। আর একটু হলেই দুই জোড়া অধরের মাঝে ঘুচে যাবে সকল দূরত্ব, মিলে যাবে শুষ্ক এক জোড়া অধরের সাথে গোলাপি পাপড়ির ন্যায় নরম অধর যুগল। এমন সময় হঠাৎ মেহেরিসের হাতে থাকা ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। মস্তিষ্ক সচল হলো যেন পূর্বর। সম্মতি ফিরে পেতেই দ্রুত বাড়ালো নিজের। কি করতে যাচ্ছিল সে? তবে বিন্দুমাত্র অনুশোচনা কাজ করলো না তার চেহারাতে। উল্টো মেহেরিসের ফোনে যেন বেশ বিরক্ত হলো পূর্ব। কাজে ডিস্টার্ব করা তার মোটেও পছন্দ নয়। মেয়েটার ফোন আসার কি আর সময় পেল না? এদিকে মেহেরিসের ফোন এখনও বেজেই যাচ্ছে অনবরত। রিসিভ করতে যেন ভুলে গেছে মেহেরিস। এই প্রথমবার এমন অনুভূতির সাথে পরিচিত হলো মেয়েটা। বিদেশে বড় হলেও খুব কঠোরভাবেই মানুষ করেছে তার বাবা মা তাকে। কিছু ছেলে ফ্রেন্ড ছাড়া আউট কোনো ছেলেদের সাথে যোগাযোগ নেই তার। এই প্রথমবার কোনো ছেলে এতটা কাছে এসেছে মেহেরিসের। এই নতুন অনুভূতির সাথে যে সে মাত্রই পরিচিত হলো। হাতের ফোনটা একটা সময় থেমে গেল। বিভ্রস্ত মেহেরিস সম্মতি ফিরে আসতেই লজ্জায় লাল হয়ে গেল মেয়েটা। ভয়ের থেকে এখন যেন লজ্জা আঁকড়ে ধরেছে মেহেরিস তাকে। একটু আগের ঘটনা মস্তিষ্কে পুনরাবৃত্তি করতেই যেন লজ্জায় লাজুক পাতার ন্যায় নুয়ে গেল। লজ্জায় নড়াচড়া করাও যেন ভুলে বসলো মেয়েটা। এর মাঝে পূর্ব হাসকি স্বরে বলে উঠল, নেক্সট টাইম এভাবে আর কখনো আমার সামনে এসো না, আমি অতটা জেন্টাল নই। বেশ। মেহেরিস যেন এবার পুরোপুরি নুয়ে গেল পূর্বের কথা কর্ণকুর হতে। পূর্বর কথার মানে বেশ ভালোভাবেই আন্দাজ করতে পেরেছে সে। কোনো প্রতিক্রিয়া না করে কোনো রকম কাঁপা কাঁপা হাতে দরজা খুলে তৎক্ষণাৎ পালালো সেখান থেকে। ঠোঁট কামড়িয়ে হাসলো পূর্ব মেহেরিসের চলে যাওয়ার পানে চেয়ে। পরন্ত বিকেল, রোদের প্রচণ্ড তাপ শেষে সূর্য এলিয়ে পড়বে তার নিজ গন্তব্যে। ছাদের এক কোণায় বসে মেহেরিস ভিডিও কলে আড্ডা দিচ্ছে তার আমেরিকান ফ্রেন্ডদের সাথে। তাদের নানান প্রশ্নের জবাব দিতে ব্যস্ত সে। তার বাবা মা তাকে না করে দিয়েছিল যেন ওখানে কেউ তাদের এই বিয়ের খবরটা না জানতে পারে। মেহেরিস যেন এই বিষয়ে কাউকে কিছু না বলে, যেহেতু 3 মাস পর সে এখান থেকে চলেই যাবে আর কোনোদিন যেহেতু এখানে আসবেই না, তাহলে শুধু শুধু এই
বিষয়ে বেশি মানুষদের জানাতে আগ্রহী নয় তারা। সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে মেহেরিশ সেই কখন থেকে। তাদের কলেজ খুলে ফেলেছে, বেশ কিছুদিন পার হতে চলল, আর প্রায় 2.5 মাস পরেই ফাইনাল এক্সাম। 1 মাস পর ক্লাস টেস্ট আছে। মেহেরিশের বাবা আলতাফ সাহেব কথা বলছিলেন তার কলেজের স্যারদের সাথে। যেহেতু মেহেরিশের ক্লোজ ফ্রেন্ড অ্যান্ডিরও বাবাই সেই কলেজের প্রিন্সিপাল, সেই সুবাদে তারা বেশ পরিচিত। এতটাও সমস্যা হয়নি সেসব হ্যান্ডেল করতে। তবে মেহেরিশ প্রতিদিন তার ফ্রেন্ডসদের সাথে যোগাযোগ করে খবর নেয়। তেমন আজকেও সেই বিষয়ে তারা কথা বলছিল। তখন পূর্বের রুমে তারা ফ্রেন্ডদের অ্যালেক্স তাকে ফোন দিয়েছিল। গ্রুপে অনেকক্ষণ যাবৎ অ্যাক্টিভ না থাকতেই ফোনের কল দিয়েছিল সে, হয়তো ইম্পর্টেন্ট কিছু বলবে। তাই পূর্বের রুম থেকে ছাড়া পাওয়া মাত্রই নিচে গিয়ে কোনো রকম খেয়ে খুয়ে ছাদে চলে আসে ডিরেক্ট। আর তখন থেকে কথা বলছে তারা। গ্রুপ কলে আপাতত 3 জন যুক্ত আছে, অ্যালেক্স, যারা আর মেহেরিশ। মেহেরিশের ছেলে বন্ধুদের মধ্যে অ্যালেক্সের সাথে সব থেকে বেশি ভালো সম্পর্ক তার। অ্যালেক্স একজন আমেরিকান, তবে চালচলন খুবই নম্র ভদ্র, বেশ প্রভাবশালী পরিবারের ছেলে অ্যালেক্স। দেখতেও বেশ হ্যান্ডসাম। মেহেরিশে অ্যালেক্সের কাজ সমান হয়। তাদের কথা বলার মাঝেই যারা কোনো একটা কাজে তার ক্যামেরাটা অফ করে রেখে চলে যায়। বর্তমানে অ্যালেক্সের সাথে কথা বলছিল মেহেরিশ। পড়ার জন্য কল করলেও সেটা একসময় চলে যায় অন্য প্রসঙ্গে। আসলে ফ্রেন্ড জিনিসটাই এমন, কোনো কথা থেকে কথা কোথায় চলে যায় টপিক, এটা শুধুমাত্র যাদের এমন গ্রুপ ফ্রেন্ড আছে তারাই বুঝবে। অ্যালেক্সের বড় একটা ভাই আছে, তারা 2 ভাই। অ্যালেক্সের ভাই আবার আমেরিকার একজন নামকরা মডেল। অনেক মেয়েরাই তার জন্য এক প্রকার পাগল। মেহেরিশও অ্যালেক্সকে এ নিয়ে বেশ খেপায়, তাকে যেন সে ভাবি ডাকে। তার ভাইকে নাকি মেহেরিশ বিয়ে করবে, এটা শুধু ফান করেই বলে মেহেরিশ। একটা সময় কথা বলতে বলতে তারা এই প্রসঙ্গে চলে আসে। মেহেরিশ অ্যালেক্সকে বলে ওঠে, এবার আসলেই তোর ভাইকে বিয়ে করে তোদের বাসায় সেটেলড হয়ে যাব। তারপর বড় ভাবি হিসেবে যা আদেশ করব সব পালন করতে হবে তোকে। উত্তরে অ্যালেক্সও হেসে হেসে বলে ওঠে, তুই আসার আগেই ভাইকে আমি বিয়ে করে দিব। এইসব কথা নিয়েই তখন থেকে হাসছে তারা দুজনে। কিন্তু মেহেরিশের এই কথাটা যেন কারো বুকে সোজা তীরের মতোই গিয়ে বিঁধল। ভালো লাগলো না কথাটা সেই ব্যক্তিটির। রাগে শরীর ফেটে যাচ্ছে বোধহয় লোকটার। মুহূর্তের মধ্যেই মেহেরিশের কাছে গিয়ে হাত থেকে তার ফোনটা কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে সে। পূর্ব একটু আগেই ছাদে এসেছিল। রুমে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিল বিধায় ছাদে এসেছিল সে। মেহেরিশের আগে পরে সব কথাই শুনেছিল সে। ভিডিও কলে কথা বলার দরুন বেশ দূর থেকেও সব শুনতে পেয়েছিল সে। তবে মেহেরিশের থেকে অনেকটা দূরে থাকার ফলে মেহেরিশ খেয়াল করে উঠতে পারেনি তাকে। তাই তো দুষ্টুমি করে কত কথাই না বলে দিয়েছিল সে। আর লাস্টের কথাগুলো শুনে পূর্ব আর নিজের রাগকে সংবরণ করতে পারেনি। তাই তো নিজের রাগের কাছে হার মেনে ঝড়ের বেগে মেহেরিশের কাছে গিয়ে হাত থেকে ফোনটা নিয়েই এক সজোরে এক আছাড় মারে ফ্লোরে। পূর্বর মতো এমন পিটানো শরীরের মতো জোরে আছাড় মারার পর কি মেহেরিশের ফোন আর আস্ত থাকবে? মুহূর্তের মধ্যে কয়েক খণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল পুরো ছাদ জুড়ে ফোনটা। পূর্বর এভাবে রাগার কারণ আন্দাজ করতে পারল না মেহেরিশ। সে তো এখন কিছুই করেনি, তাহলে হঠাৎ আবার এই লোক তার ফোনের এমন বিভৎস অবস্থা কেন করলো? বিস্ময়ে হতবিহ্বল মেহেরিশ। নিজের বলতে তো এখন এখানে এই এক ফোনটাই ছিল তার সবার সাথে যোগাযোগ করার জন্য। এখন কিভাবে সবার সাথে যোগাযোগ করবে? রেগে গেল মেহেরিশ। এই লোক তার জীবনের দফা নাফা করে দিয়েছে। প্রতিটা জিনিসের হস্তক্ষেপ করবেই করবে। বলা নেই কওয়া নেই, হুটহাট রেগে যায়, আর তাও শুধুমাত্র মেহেরিশের উপর। তাই পূর্বের উপর রাগের বহিঃপ্রকাশ হিসেবে সে বলে উঠল, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, এইভাবে আমাকে ফোনে আছাড় মেরে ভেঙেছেন কেন? মুখ দিয়ে আর একটা কথা বের হলে ফোনের জায়গায় এখন অবস্থান হবে এখন তোমার।
দাঁতে দাঁত পিষেই বলে উঠল কথাটি। হঠাৎ পূর্বের এমন রেগে যাওয়ার কারণ ধরতে পারল না মেহরিশ। কী কারণ এতে রেগে আছে এই লোক? প্রচণ্ড খারাপ লাগার মুহূর্তেই ভিজে উঠল তার দুই চোখ। চোখ দিয়ে পানি টলমল করছে, কিন্তু আর কিছুই বলতে চেয়েও পারল না মেহরিশ। প্রচণ্ড আক্রোশে মুখ দিয়ে কথা বের হচ্ছে না মেয়েটার। পূর্ব মেহরিশকে আর কিছু না বলেই মেহরিশের চোখে পানি দেখতেই চলে গেল সেখান থেকে। মেহরিশের চোখে হঠাৎ পানি দেখে বুকটা কেঁপে উঠল না চাইতো। মেয়েটার কত বড় সাহস! নিজের বিয়ে হওয়া একটা আস্ত হাজব্যান্ড থাকতে মেয়েটা বলছে বিদেশে গিয়ে আবার আরেকটা ছেলেকে বিয়ে করবে। কথাটা কানে যাওয়া মাত্রই মন তো চেয়েছিল মেহরিশের গলার ধর তাই ছিঁড়ে ফেলতে। তাই তো নিজের রাগকে যথাসম্ভব কন্ট্রোল করেছে সে। পরের দিন ভোর সকাল। মেহরিশ সারা রাত কেঁদে কেটে একাকার হয়ে এই মাত্রই ঘুমিয়েছে। ঠিক ঘুমিয়েছে নয়, বরং সারা রাত কান্নার দরুন একসময় নিস্তেজ হয়ে গা এলিয়ে দিয়েছে খাটের উপর। একমাত্রই ফোনটা তো তার এত দিনের সঙ্গী ছিল। এখন এই জঙ্গলে কিভাবে সময় কাটাবে সে? আর কিভাবেই বা যোগাযোগ করবে তার কাছের মানুষদের সাথে? এসব ভেবে ভেবেই সারা রাত ডুকরে ডুকরে কেঁদেছে মেয়েটা। এমন সময় দরজা অনবরত কড়া নাড়ার শব্দে একরাশ বিরক্তি নিয়ে কোনো রকম উঠে দরজা খুলতেই দেখতে পেল সিরাজ মিয়া দাঁড়িয়ে আছে। কপালে ভাঁজ পড়ল মেহরিশের। এই সাত সকালে সিরাজ মিয়া তার দরজার সামনে কি করছে? সে কিছু বলবে তার আগেই ফ্যার ফ্যার করে সিরাজ মিয়া নিজে থেকেই বলে উঠল, মাফ করবেন মামনি, আপনার জলদি রেডি হইয়া নিচে যাইতে কইছে স্যারে। কপাল কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে মেহরিশ বলে উঠল, মানে কোন স্যার? আর এত সকালে কোথায় যেতে বলছেন আঙ্কেল? বড় স্যার মামনি স্যার আমারে কইলো আপনারে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাইতে আর ব্যাগ গুছাইতে একবারে যাইতে বলেছে। চিন্তিত মেহরিশ অবাক হলো। এই সাত সকালে তাকে কোথায় নিয়ে যাবে লোকটা? অন্য কোথাও নিয়ে মেরে টেরে ফেলবে না তো? বিশ্বাস নেই তো এই লোকটার। যে রাগ, কি জানি যদি মেহরিশকে অন্য কোথাও নিয়ে মেরে গুম করে দেয় তো? ভয়টা যেন মাথা চাড়া দিয়ে উঠল তৎক্ষণাৎ। তাও এই লোকের আদেশ যে অমান্য করার সাধ্য নেই তার। সেটা ভেবেই রেডি হতে থাকলো না চাইতো। গাড়ির পেছনের সিটে বসে আছে মেহরিশ, তার পাশে পূর্ব। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। প্রথমে ভয় পেলেও গাড়ির ভেতরে ড্রাইভারকে দেখে খানিকটা স্বস্তি ফিরে পেল মেহরিশ। এই ড্রাইভারটা সেদিন তাকে এখানে দিয়ে গিয়েছিল। যাক, লোকটার সাথে যে একা যেতে হবে না ভেবেই মেয়েটার মন থেকে চিন্তার বোঝাটা অনেকটাই হালকা হয়ে গেল। তবে যাচ্ছে কথা সেটা তো জানে না। একবার জিজ্ঞেস করবে লোকটাকে যে কোথায় যাচ্ছে তারা। পূর্ব বসে আছে মেহরিশের পাশেই, তবে লক্ষ্য তার হাতের উপর থাকা অ্যাপেল ট্যাবটির উপর নিবিদ্ধ। কোনো কথাই বলেনি পূর্ব মেহরিশের সাথে। এমন ভাব করে বসে আছে যেন তার আশেপাশে কোনো মানবের অস্তিত্ব নেই। দীর্ঘক্ষণ যাবৎ চুপচাপ বসে থাকতে থাকতে প্রচণ্ড বিরক্ত মেহরিশ। মানুষের কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে, আর এখানে মেহরিশের এতক্ষণ চুপ থাকার দরুন যেন মুখটা ব্যথা হয়ে যাচ্ছে। কী দিয়ে কথা বলা শুরু করবে ভেবেই হঠাৎ এলোমেলো মস্তিষ্কে এক অদ্ভুত প্রশ্ন করে বসলো পাশে থাকা পূর্বকে। আচ্ছা, একটা কথা বলি, আপনার কি পাঞ্জাবি পরা ছাড়া কোনো পোশাক নাই? সবসময় সাদামাটা পাঞ্জাবি পরে থাকেন কেন? মনে হয় মরাবাড়ি থেকে এসেছেন। নিরুত্তর পূর্ব, যেন কানে মেহরিশের বলা কোনো কথাই প্রবেশ করেনি। সে তো আগের ন্যায় বসে বসে তার কাজে ব্যস্ত। তবে মেহরিশ যেন আরও আশকারা পেয়ে বসল। পূর্বর থেকেও উত্তর না পেয়েও মেহরিশ ফের আগে বাড়িয়ে বলে উঠল, মাঝে মাঝে তো দু একটা শার্টও পরতে পারেন, দেখতে অতটাও খারাপ লাগবে না কিন্তু আপনাকে। আমার আবার শার্ট বেশ পছন্দ। আমেরিকায় আমি শার্টটাই বেশি পরি। জানেন, আমার ফ্রেন্ডস অ্যালেক্সকে কিন্তু তার লাস্ট বার্থডেতে গিফট হিসাবে কিন্তু আমি একটা শার্টই দিয়েছিলাম। পূর্ব এবার যেন আর চুপ থাকতে পারল না। এই মেয়েটা তার সামনে বসে আবারও অন্য ছেলেদের সম্পর্কে কথা বলছে। কাল বিকেলের কথা কি ভুলে গেল মেয়েটা? এই কারণেই তো তার ফোনটা ভেঙে ফেলেছিল সে। আবার সেই একই কথা প্যান প্যান করে বলছে। কপালে ভাঁজ পড়ল পূর্বের এবার ভাবনায়। মেহরিশের দিকে না ফিরেই অ্যাপেলের আইপ্যাডটিতে কি যেন টাইপিং করতে করতে বলে উঠল, আর একটা বাড়তি কথা বললে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিব একদম, বেয়াদব কোথাকার। মেহরিশ আর কিছুই বলতে পারল না। গলায় আটকিয়ে থাকা
কথাগুলো গিলে ফেলল। ঘন্টাখানেক পেরিয়ে গেল এভাবেই। চুপ থাকতে থাকতে গাড়ির মধ্যেই মেহেরিশ তলিয়ে গেল গভীর ঘুমে। তার আবার জার্নি করার সময় না ঘুমালে হয় না, না চাইতো ঘুমিয়ে গেছে সে। এক কাত হয়ে থাকতে থাকতে একসময় ঢলে পড়তে নিলে একটা শক্তপোক্ত হাত আঁকড়ে ধরে নেয় তার নরম গাল থেকে মাথা পর্যন্ত। খানিকটা কাজ ঘেঁষে বসে পূর্ব তার নিজের চওড়া কাঁধে মেলে দিল মেহেরিশের মাথার নিচে। নিজের অজান্তে বাঁকা হাসল পূর্ব। এই মেয়েটা পুরাই পাগল, আর এই পাগল বাচ্চা মেয়েটাকেই সে সারা জীবনের জন্য চায় সে। দীর্ঘ 3 ঘন্টা জার্নি শেষে মির্জা মঞ্জিলে এসে এই মাত্রই থেমেছে পূর্বের গাড়িটি। মেহেরিশ এখনও সেই আগের নেই পূর্বের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ড্রাইভার গাড়ি থামাতেই পূর্ব তৎক্ষণাৎ ড্রাইভারকে ইশারায় কোনো সাউন্ড করতে না করে দেয়। ড্রাইভার তার মালিকের ইশারা বুঝতে চুপচাপ গাড়ি থামিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে যায়। অনেকক্ষণ যাবৎ গাড়ির কোনো গতিবেগ লক্ষ্য না করায় আস্তে আস্তে ঘুমটা হালকা হয়ে আসে মেহেরিশের। পিটপিট করে চোখ খুলতেই বাজ পড়ার ন্যায় লাফিয়ে তৎক্ষণাৎ নির্দিষ্ট দূরত্ব বাড়ায় মেহেরিশ পূর্ব থেকে। এতক্ষণ কিভাবে এই লোকটার কাঁধে লেপ্টে শুয়েছিল সে? ছি, মেহেরিশ শেষমেশ কিনা বালিশের হিসেবে এই লোকের কাঁধ ব্যবহার করতে হলো তোর। মেহেরিশের এভাবে দূরে ছিটকে সরে যাওয়াটা মনে মনে হাসলো পূর্ব। এতক্ষণ নির্দ্বিধায় কি সুন্দর করে কাঁধের উপর মাথা রেখে শুয়েছিল। মাঝে মাঝে তো হাত দিয়ে পূর্বের হাতটাও চেপে ধরে শুয়েছিল সে। আর এখন কি ভাবটাই না করছে তার সামনে। মেহেরিশকে মির্জা মঞ্জিলে দেখে বিস্মিত বিহম্বল মির্জা বাড়ির সবাই। আলেয়া বেগম আর রাহিমা বেগম যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না প্রথমে। মেহেরিশ তো প্রথমে বিশ্বাস করতে পারেনি। গাড়ি থেকে নেমেই পুরো দমে অবাক হয়েছিল সে। তবে মনে মনে প্রচণ্ড খুশি হয়েছে মেয়েটা। পরবর্তীতে মেহেরিশ যখন তাদের কাছে এসে হেসে বলে উঠল তারা কেমন আছে, তখন বিস্ময় কাটিয়ে জড়িয়ে ধরেছিলেন মেহেরিশকে তারা। ছোটবেলা থেকেই তো অবগত তারা সকলেই পূর্বের রাগ সম্পর্কে। তাদেরকে কাটকাট গলায় না করেছিল পূর্ব যেন তারা কেউ মেহেরিশের কাছে না যায়। সেজন্যই তো ইচ্ছা থাকলেও এই 16 দিনে একবারও কেউ যেতে পারেনি সেখানে। তবে হঠাৎ মেহেরিশকে মির্জা মঞ্জিলে দেখে বেশ অবাক হয়েছিল তারা। আমান আর প্রিন্স বাড়িতে নেই। আয়ানা এসেছিল গতকাল। মেহেরিশকে দেখেই আয়ানা সবার আগে গিয়ে এরিনাকে কল দিয়ে মেহেরিশের আসার খবর জানিয়ে দেয়। পূর্ব তখন মেহেরিশকে এই বাড়িতে নামিয়ে দিয়ে আবারও চলে যায় নিজের কাজে। 2 দিনে সব কিছু থেকে দূরে থাকার দরুন অনেক কিছুই জানে না সে। সদ্য এমপি এভাবে কাজের প্রতি হেয়ালিপনা করাটা কি চলে? মাথায় ব্যান্ডেজ খুলে ফেলেছে আজ সকালে, তবে বুকের ক্ষতটা আছে এখনো। সামান্য একটু ক্ষত কি পূর্বকে তার দায়িত্ব থেকে দমিয়ে রাখতে পারবে? আয়ানার ফোন পাওয়া মাত্রই এরিনা ঘন্টাখানেক আগে মধ্যেই হাজির মির্জা মঞ্জিলে। তবে সাথে এসেছে সিমরান। এরিনার হঠাৎ করে মির্জা মঞ্জিলে যাওয়ার কথা শুনে কারণ জানতে চাইলে সিমরানকে মেহেরিশের উপস্থিতির কথা জানায় সে। সিমরান তো প্রথমে খুব অবাক হয়েছিল এই নিয়ে যে এই মেয়ে আবার কেন এসেছে এখানে। আর পূর্ব তো তার কথার নড়চড় করে না কখনো। তাহলে এই মেয়ে 3 মাস শেষ হওয়ার আগেই এখানে কিভাবে আসলো? সেই কৌতূহল থেকেই এরিনার সাথে সেও চলে আসে সেখানে। মেহেরিশকে এতদিন পর পেয়ে আবার যেন পুনরুজ্জীবিত হয়ে উঠল মির্জা মঞ্জিল। হারানো প্রাণ ফিরে আসলো মেহেরিশকে এখানে ফের পেয়ে। সেদিন সন্ধ্যায় ইরাও চলে আসে সেখানে। এরিনা এসেই ইরাকে জানায় মেহেরিশের আসার কথা। ইরাও বিকেলে বেলায় চলে আসে মির্জা মঞ্জিলে। আমান এসেছে বাড়িতে কেবলই। পূর্ব তার অফিসে গিয়েই আমানকে বাড়িতে পাঠিয়ে দেয় রেস্ট নেওয়ার জন্য। এমপির দায়িত্ব পালন করা 4টেখানিক কথা নয়। আমান এই 2 দিনে যথেষ্ট পরিমাণ ম্যাচুরিটির সাথে সব দায়িত্ব পালন করেছে। সাথে খুঁজেও লাগিয়েছে পূর্বর অ্যাক্সিডেন্টের পেছনে কাদের হাত। তবে ফলাফল পায়নি তেমন। পূর্ব এখানে থাকলে যে এই 2 দিনে যথেষ্ট ছিল অপরাধী লোকদেরকে চিহ্নিত করতে। মেহেরিশকে এই মুহূর্তে মির্জা মঞ্জিলে দেখতে পেয়ে খুব অবাক হলো আমান। পূর্বকে এই প্রথমবার নিজের কথা নড়চড় করতে দেখে ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো আমানের সাথে প্রিন্স দাঁড়িয়ে। প্রিন্সের মুখে এতদিন পর মেহেরিশকে সামনে দেখে হাসি ফুটে উঠল।
এতদিন প্রিন্স আমানের সাথে সাথেই ছিল। মেহরিশকে এই মুহূর্তে এখানে দেখে আমান যেন কিছুটা আন্দাজ করতে পারলো তার ভাই যে মেহরিশকে মন দিয়ে বসে আছে এই ব্যাপারে এখন 100% শিওর আমান। এর জন্যই তো পূর্বকে ওখানে রেখে এসেছিল, তখন যেন তাদের মধ্যে দূরত্বটা কিছুটা ঘুচে যাক। এখন এই মেয়েটা তার ভাইয়ের প্রতিফল করলেই খুশি সে। সন্ধ্যা নেমে এসেছে। মেহরিশ আসার খুশিতে সবাই মিলে ঠিক করলো ছাদে গিয়ে আড্ডা দিবে। আজ সবাই একত্রে, আমান, প্রিন্স, আয়ানা, ইরা সবাই ছাদে উপস্থিত। মেহরিশ তার জন্য সেই আগের বরাদ্দকৃত রুমে বসে আছে, সাথে এরিনা মেহরিশকে ডাকার জন্যই এসেছে। এরিনা তার রুমে বিকেলে কোনো রকম একটু আটটু খেয়ে নিজের রুমে রেস্ট করতে এসেছিল মেহরিশ। সে তো জানেও না ছাদে আড্ডা দেওয়ার ব্যাপারটা। এরিনার সের জন্য তাকে ছাদে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। মেহরিশও বাধ্য মেয়ের মতোই এরিনার সাথে ছাদে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। নতুন জীবনের অভিজ্ঞতা আজ সব গলগল করে উপচে দিচ্ছে মেহরিশের উপর এরিনা। বিয়ের পর কি হয়েছে তাদের, শ্বশুরবাড়ির লোকেরা কেমন, সাব্বির তাকে কি গিফট দিয়েছে, এইসবই ফোন বের করে একটার পর একটা ছবি বের করে দেখাচ্ছে আর হাঁটছে। যেহেতু পূর্বের রুম পার করে ছাদে যেতে হয়, তাই বর্তমানে তারা এখন পূর্বের রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ রুম থেকে বের হয়ে আসা অফ হোয়াইট রঙের শার্টে পূর্বকে দেখে হৃৎপিণ্ড থেমে গেল মেহরিশের। শার্টের হাতা ফ্লোর করা কোনই পর্যন্ত, সাথে ইন করা অ্যাশ কালারের প্যান্ট, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। এভাবে হঠাৎ পূর্বকে দেখতে পারবে কল্পনাও করেনি মেহরিশ। মেহরিশের মনে হচ্ছে এই দুনিয়ার সব থেকে সুন্দর লোকটি এখন তার সামনে দাঁড়িয়ে। একটু আগেই বাড়ি ফিরে এসেছিল পূর্ব, ক্লাবে গিয়েই সর্বপ্রথম খুঁজে বের করেছে সেদিনের অ্যাক্সিডেন্টের পেছনে থাকা মানুষগুলো। তার সন্দেহই ঠিক, সাবেক এমপি আর তার ছোট ভাই সুলতান খান প্ল্যান ছিল সেটা। তাই তো সাথে সাথেই তার লোকেরা সুলতান খাঁকে খুঁজে বের করে নিয়ে আসে তার সামনে, আত্মরা বানিয়ে ফের হসপিটালে পাঠায় লোকটিকে। তারপরেই তো আবার বাড়িতে ফিরে আসে সে। তারপর রেডি হয়ে পুনরায় নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হতেই মেহরিশের চোখে পড়ে এসব। এদিকে মেহরিশ তো পূর্বকে এভাবে দেখে এক প্রকার হা হয়েই রইল মেহরিশ। মেহরিশের থেকে কোনো রেসপন্স না পেয়ে একসময় মুখে বিরক্তির রেশ টেনে এরিনা বলে উঠল, এই মেহরিশ, কোথায় হারিয়ে গেলে? এরিনার কথাগুলো শুনল কি মেয়েটা? তার তো এখন আশেপাশে কোনো কিছুই খেয়াল নেই, তাই তো আপন মনেই নিচু স্বরে বিড়বিড় করে বলে উঠল, আপু, আই থিঙ্ক আই ফল ইন লাভ। ওদিকে মেহরিশের এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসল পূর্ব। তবে মেহরিশকে উপেক্ষা করে তৎক্ষণাৎ এরিনা কাছে এসে জিজ্ঞাসা করলো, কেমন আছিস? ফোন থেকে মাথা উঠিয়ে তাকালো এরিনা তার ভাইয়ের দিকে। মেহরিশের মতো সেও ছোট্টখাটো এক ধরনের শখ খেলো তার ভাইকে এই রূপে দেখে। মেহরিশের মতো এরিনাও তাকিয়ে আছে একই দৃষ্টিতে। মুখের সামনে হাতে চুটকি বাজিয়ে পূর্ব বলে উঠল, মুখ বন্ধ করো ইডিয়েট। যেভাবে হাঁ করে আছিস সমুদ্রের সব পানি তো মুখে ঢুকে যাবে। কথাটা যে এরিনা নয় বরং মেহরিশকে খোঁচা দিয়ে বলেছে তা বেশ বুঝতে পেরেছে মেহরিশ। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে থতমত খেয়ে বলল, আমি ছাদে গেলাম আপু, তুমি আসো। মেহরিশের বলা উক্ত কথাটি বেশ ভালো করেই কর্ণকোহর হলো এরিনার। তবে উত্তরে কিছুই বলতে পারল না চিও। কি করে বলবে মেয়েটা? তার এমন কঠোরতার ন্যায় ভাইটাকে আজ সম্পূর্ণ ভিন্ন রূপে দেখছে সে। জ্ঞান হওয়ার পর থেকেই প্রথম দেখলো পূর্বকে শার্ট পরা অবস্থায়। এতটা মারাত্মক লাগছে আজ তার ভাইটাকে দেখতে। ছোটবেলা থেকে দেখে এসেছে সব সময় পাঞ্জাবি পরে থাকতে, রুমের মধ্যে থাকলে আর ঘুমানোর সময় শুধু টি শার্ট পরে, কিন্তু শার্ট পরতে এই প্রথম দেখলো তাকে। যদিও এটাতে অবাক হওয়ার তেমন কিছুই নেই, কিন্তু এরিনা বেশি অবাক হচ্ছে পূর্বের শার্ট পরা তো পছন্দ নয়। অনেকবার শুনেছিল তার মুখ থেকে শার্ট জিনিস তা সে পছন্দ করে না। তাহলে আজ সেই শার্ট পরলো কেন তার ভাই? কারণ সে যতটুকু জানে পূর্ব তার অপছন্দের কোনো কিছুই করে না। তাহলে আজ কেন এত পরিবর্তন? এদিকে এরিনার কাছে করা প্রশ্নের কোনো উত্তর না দিতে দেখলে একটা সময় কপাল কুঁচকালো পূর্ব। আজব, এভাবে অবাক হওয়ার কি আছে? আর এমন আশ্চর্যের মতোই কি বা দেখছে তার বোন তখন থেকে। মুখে বিরক্তির রেশ টেনে যথাসম্ভব ত্যাগ করলো সেই স্থান। যেতে যেতে বিড়বিড় করে বলে গেল, স্টুপিড।
সূর্যমামা ঢলে পড়েছে বেশ খানিকক্ষণ আগে। অন্ধকার নেমে এসেছে ইতিমধ্যে। মির্জা মঞ্জিলের ছাদে আপাতত উপস্থিত মেহরিশ, আয়ানা, ইরা, এরিনা আর সিমরান। আমান আর প্রিন্স গেছে নিচে তাদের জন্য আইসক্রিম আনতে। একটু আগেই সবাই যখন একত্রে আড্ডা দিচ্ছিল তখন হঠাৎ মেহরিশ আমানকে বলে তাদের সবাইকে এখন আইসক্রিম খাওয়ানোর জন্য। তাই আমান আর প্রিন্স বাড়ির বাইরে গেছে আইসক্রিম নিয়ে আসার জন্য। সবাই গল্পতে মেতে উঠলেও মন মরা হয়ে বসে আছে ইরা। মেয়েটার মুখটা কেমন মলিন দেখাচ্ছে। মেহরিশের আসার কথা শুনে সাথে সাথে তখন এসেছিল ইরা, তবে আগের মতো কেন যেন হাসি মুখ নেই মেয়েটার। মেহরিশ লক্ষ্য করেছে বিষয়টা, তবে জিজ্ঞেস করেনি কিছুই। তখন আমান আইসক্রিম আনার জন্য নিচে যাওয়ার সময় সবাই ফরফর করে বলে দিয়েছিল কে কি আইসক্রিম খাবে, তবে ইরা কিছুই বলেনি। পরে যখন ইরাকে জিজ্ঞেস করে আমান যে সে কোন আইসক্রিম খাবে, তখন আমানের উদ্দেশ্যে শুধু বলেছিল, আপনার যেটা পছন্দ সেটা নিয়ে এসেন। মেহরিশের মনের অযাচিত ভাবনাগুলোকে একপাশে ঠেলে সেটার প্রতিফলন ঘটাতেই এরিনা তৎক্ষণাৎ বলে উঠল, এই ইরা, মন খারাপ কেন তোর? কিছু হয়েছে? অন্যমনস্ক ইরা হয়তো কোনো ভাবনায় বিভোর ছিল। এরিনার প্রশ্নে থতমত খেয়ে বলে উঠল, কই কিছু না তো। একদম মিথ্যে বলবি না আমার সাথে। আসার পর থেকে দেখছিস কেমন মন মারা হয়ে আছিস। কি হয়েছে বলতো আমাকে। বাসায় বিয়ের কথা চলছে আমার, গতকাল ছেলেপক্ষ এসে দেখে গেছে। মুখের মলিনতার ছাপ বজায় রেখে জবাব দিল ইরা। মেহরিশ ইরার জবাব বেশ আগ্রহী হয়ে তৎক্ষণাৎ আগে বাড়িয়ে বলে উঠল, কি বলি ইরাপু, সত্যি তোমারও বিয়ে হয়ে যাবে? মেহরিশের কথাই এরিনা মেহরিশের দিকে তাকালো। ইশারায় তাকে চুপ থাকতে বলে ইরার দিকে তাকিয়ে আবারও বলে উঠল, কি বলিস? খালামণি তো এই ব্যাপারে আমাদের কিছু বলেনি। আমি নিজেও জানতাম না। গতকাল হঠাৎ করেই ছেলে বাড়ির লোক এসে আমাকে দেখে যায়, আর তাদের নাকি আমাকে খুব পছন্দ হয়েছে সেটাও জানাই। মা চাই ফাহাদ ভাই বিদেশে যাওয়ার আগেই যেন আমার বিয়ে হয়, কিন্তু আমি যে এই বিয়ে করতে চাই না। বলে ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। জানি না আমান বিয়ে ভাই না করার কোথায়? রিজন কিছু হয়নি তো। আমি আপনাকে ভালোবাসি বাকিরা আমান এর ভাই। কিছুই জানে না। আমি সত্যিই মেহেরিশের আপনাকে মাথায় ঢুকছে না খুব হঠাৎ বিয়ে ভালোবাসি না করার আমান কারণ ভাই। কি থাকতে আর পারে। সেটা তার আজ পরিবারই থেকে তো নয়, বিয়ে ঠিক বিগত করেছে 6 তার। বছর তাহলে যাবত ইরা কি কাউকে পছন্দ ভালোবাসে করে? এসেছি কৌতূহলী আপনাকে। মেহেরিশ তৎক্ষণাৎ প্রথম মাঝখান বুঝতে থেকে পারি বলে উঠল, ইরাপু, তুমি কি কাউকে পছন্দ করো? এতক্ষণ ফোনের মধ্যেই ডুবেছিল সিমরান। আড্ডায় তাদের মাঝে উপস্থিত থাকলেও ফোনের স্ক্রিনে নিবদ্ধ ছিল তার দৃষ্টি। কিন্তু মেহরিশের মুখে এমন প্রশ্ন শুনে ফোন থেকে দৃষ্টি তুলে তাকালো ইরার দিকে। অপেক্ষা সবার ইরার জবাবের। আয়ানাও তাদের সাথে বসে। তাই ইরা খানিকটা ইতস্তত বোধ করলো মেহরিশের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথার নিচে ঝুঁকিয়ে ফেলল সে। তবে এরিনার ধৈর্যের বাঁধ ভাঙলো আজ। এই মেয়েটা সেই বিগত 6 বছর ধরে একটা মানুষকে এভাবে মন দিয়ে বসে আছে, অথচ একটা বার মুখ ফুটে প্রকাশ করা তো দূর, কোনোদিন বোঝাতেও চায়নি তার অফুরন্ত ভালোবাসার পরিমাণ। মেহরিশের কড়া প্রশ্নে এরিনা এবার ফটফট করে বলে উঠল, শুধু পছন্দ নয়, মেহরিশ ভীষণ ভালোবাসে একজনকে। আশ্চর্য মুখ ফুটিয়ে মেহরিশ এবার তিরবির করে ফের প্রশ্ন করে বলে, সত্যি তো? কে সেই ভাগ্যবান ব্যক্তিটি? আর কি আবার, আমাদের আমান ভাই। বেচারা সেই কবে থেকে মন প্রাণ দিয়ে বসে আছে, অথচ একটা বারও সে কথা মুখে প্রকাশ করে নিইনি। এরিনার কথা শুনে এক প্রকার মুখ হাঁ হয়ে গেল আয়ানার, মেহরিশের এবং তাদের সাথে বসে থাকা সিমরানের। ইরা এখনও সে আগের মতোই মুখ করে বসে আছে, যেন এরিনার কথাটি বিন্দু মাত্র প্রভাব পড়েনি তার উপর। কিন্তু মেহরিশ তো পুরো দমে অবাক, বিস্ময়ের ছাপ চোখে মুখে উপচে পড়ছে। প্রায় মাসখানেক তো একসাথে ছিল ওরা, তাও একটু বুঝতে পারেনি মেহরিশ। পরক্ষণে আবারও বলে উঠল, আল্লাহ, আমি তো একটুও বুঝতে পারিনি সেটা এই না আপু। পরক্ষণে থেমে আবার ইরার দিকে চেয়ে চেয়ে শুধালো, আপু, তাহলে তুমি অন্য কাউকে বিয়ে করবে কেন? আমান ভাইয়ের বিয়ে করে নাও। আমান ভাইও তো বেশ ভালো, আর দেখতেও অনেক হ্যান্ডসাম। আমান ভাই জানে না মেহরিশ যে এই গাধি মেয়েটা তাকে সেই 6 বছর ধরে এভাবে পাগলের মতো ভালোবেসে আছে। ইরার মাথায় একটা গাট্টা মেরে বলে উঠল কথাটি এরিনা। এদিকে আয়ানাও সেই যে মুখ হাঁ করে আছে, আর বন্ধ করার নাম নেই। ইরাপু, তুমি সত্যি আমান ভাইয়াকে এত পছন্দ করো? যাই বলো, ভাইয়ার খবর তো জানি না, তবে ভাবি হিসেবে আমার তোমাকে একদম পছন্দ হয়েছে।
আয়ানার মুখে এ কথা শুনে ইরা এবার মাথা সোজা করে চাইলো আয়ানার দিকে, যেন বুকে কিছুটা আশ্বাস ফিরে এসেছে মেয়েটার। আর এরিনা মেহরিশ তো আয়ানার কথা শুনে মুখ চেপে হাসা শুরু করে দিল। এরই মাঝে আবার মেহরিশ বলে উঠল, আয়ানা ঠিক বলেছি আপু, আমান ভাইয়ের বউ হিসেবে আমাদের তোমাকেই লাগবে। তার জন্য যদি আমাদের অন্বেষণ করতে হয় তাহলে আমরা সেটাও করব। কি বলো সবাই? মেহরিশের কথার মাঝেই সবাই হো হো করে একমত পোষণ করলো। তবে এসবে পাত্তা নেই সিমরানের। সে এখানে আদৌ আছে কি না কে জানে। তার মন তো ফোনের স্ক্রিনে নিবদ্ধ সে কখন থেকে একটা ছবিতে। সাদা রঙের পাঞ্জাবি পরা একটা বলিষ্ঠ দেহে লম্বা সুদর্শন পুরুষের মতো। এক পর্যায়ে সিমরান এসবের মাঝে হঠাৎ করে মেহরিশকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা মেহেরিশ, আমি শুনেছি তুমি নাকি শর্ত রেখে বাংলো বাড়িতে গিয়েছিলে 3 মাসের জন্য, তাহলে 1 মাস শেষ না হতে এসে পড়লে যে? হাসি খুশি মাখা মুখ গায়েব হয়ে গেল তৎক্ষণাৎ সবার। মেহরিশের মনে পড়ে গেল পিছনের সব কাহিনী। মুখটা মলিন হয়ে গেল মেয়েটার। মেহরিশ একটু আধটু আন্দাজ করতে পেরেছে এতদিনে এই সিমরান মেয়েটা তার আর পূর্বের প্রতি একটু বেশি কৌতূহল। তবে স্বাভাবিক ভঙ্গিমায় বজায় রেখে বলে উঠল, আমি আসিনি সিমরান আপু, আপনার পূর্ব আমাকে নিয়ে এসেছে। সিমরানের মুখটা দেখার মতো ছিল, চুপসে গেছে একদম। তবে মনে মনে ক্ষোভের সৃষ্টি হলো অনেক। কোনো কিছু না বলে গটাগট পা ফেলে নিচে চলে গেল। ছাদে আড্ডা দিয়ে সবাই নিচে গিয়ে কোনো রকম কিছু খেয়ে খুয়ে যার যার রুমে চলে গেল রেস্ট নেওয়ার জন্য। ইরার ব্যাপারটা নিয়ে সবাই প্ল্যান করছে কিভাবে আমানকে জানাবে তারা। এই না বলে দিয়েছে সবাই যেন এটা নিয়ে একটা বুদ্ধি বের করে। পরবর্তীতে সেই বুদ্ধি মোতাবেক আমানকে এটা জানাবে সবাই। মেহরিশ নিজের রুমে পায়চারি করছে। ইরার কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় আটকালো সিমরানের বলা সেই প্রশ্নটি। পূর্ব তো তাকে 3 মাসের জন্য বাংলো বাড়িতে থাকতে বলেছিল, শর্ত দিয়েছিল যে 3 মাস থাকতে পারলে একেবারে আমেরিকাতে চলে যাবে আর আসবে না কখনো। এখনই পূর্বই তো তাকে ইচ্ছে করে সাথে নিয়ে আসলো, তাহলে শর্তর কথা কিভাবে পালন হবে? তাকে কি যেতে দিবে একেবারে ওই লোকটা? কেন দিবে না? সে তো ইচ্ছে করে আসেনি ওখান থেকে, পূর্বই তো তাকে নিয়ে এসেছে, তাও আবার না জানিয়ে। এসব ভাবতে ভাবতেই ঠিক করলো এগুলো না হয় পূর্বর থেকেই সরাসরি জিজ্ঞেস করে নেবে সে। কেটে গেল আরও 2 দিন। মেহরিশের কাছে ফোন না থাকলেও এরিনার ফোনে যোগাযোগ করেছিল তার বাবা মার সাথে। তারা মেহরিশের কথা জানতে চাইলে বলেছে ফোনটা নষ্ট হয়ে গেছে, তবে বন্ধুদের সাথে কথা হয়নি তার। এই 2 দিন পূর্বকে খুঁজেছে মেহরিশ, কিন্তু বাড়িতে আসেনি লোকটা, হয়তো নিজের ক্লাবের ফ্ল্যাটেই ছিল। সকালবেলা সিমরান গতকাল সকালেই চলে গেছে তাদের বাড়িতে। যে এই মানুষকে দেখার জন্য এসেছিল সে নেই দেখে চলে যায় সে। তবে বাকি সবাই মিলে ঠিক করেছে ইরা আমানকে আজ জানাবে তার ভালোবাসার কথা। ইরা মেয়েটা দেখতে খুবই মিষ্টি, ব্যবহারও ভালো। তাদের আমান ভাইয়ের জন্য না করার কোনো উপায় নেই এখানে। তাই সবাই ঠিক করেছে আজ ইরা আর আমানকে একসাথে দূরে কোথাও নিয়ে যাবে তারা। সেই সুবাদে সবাই তৈরি হয়ে নিচে নেমে এসেছে। ইরা তো ভয় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মেহরিশ তাকে এই 2 দিনে প্রচুর সাহস জুগিয়েছে। সেই সাহসের জোরেই তাদের কথাতে রাজি হয়ে গাড়িতে উঠে বসেছে সে। আমান বাসায় নেই। সকালে পূর্ব তাকে কল দিলে পূর্বের ক্লাবে চলে যায় সে, সাথে নিয়ে যায় প্রিন্সকে। এরিনা ঠিক করে ক্লাব থেকে আমানকে নিয়ে নিবে তারা। যেমন ভাবনা তেমন কাজ, সবাই মিলে গাড়িতে উঠে বসে। আপাতত গাড়িতে মেহরিশ, ইরা ও এরিনা। আয়নাও আসতে চেয়েছিল, তবে এরিনা আয়নাকে নিয়ে আসেনি। টানা 40 মিনিট গাড়ি চালানোর পর অবশেষে গাড়ি এসে থামলো পূর্বর ক্লাবের সামনে। মেহরিশের আগেও একবার এসেছিল এখানে, তবে ভেতরে যায়নি ভয়ে। আর আজ যেন তার মন তাকে বাধা দেয়নি, বরং সেও চেয়েছিল এখানে আসতে। এখানে আসলে যদি পূর্বর সাথে দেখা হয়ে যায় তাহলে জিজ্ঞেস করবে সেদিনের শর্তের ব্যাপারে লোকটাকে। গাড়ি থামানো হলো পূর্বের ক্লাবের গেটের সামনে। নেমে এলো সবাই, তবে ইরা এখন গাড়ির ভেতরেই বসে। সে নামবে না, লজ্জা ভয় জড়তা সব কাজ করছে মেয়েটার মধ্যে আজ। এরিনাও জোর করেনি তেমন মেহরিশকে নিয়ে ভেতরে ঢুকে গেল। আসার সময় এরিনা আমানকে কল দিলে আমান বলেছে সে একটু বাইরে আছে, কিছুক্ষণ পরেই চলে আসবে। এরিনা আমানকে বেশি কিছু বলেনি, শুধু বলেছিল তারা ঘুরতে যাবে আমানকে নিয়ে। মেহরিশ এরিনাকে তখন বলেছিল সে আজ পূর্বর ক্লাব
তা ঘুরে দেখতে চায়। তাই এরিনা মেহেরিশকে নিয়ে ভেতরে চলে যায়। পূর্বের ক্লাবটি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে মেহেরিশ। লোকটার রুচি আছে বলতে হবে, যে কেউ আসলে প্রথমে বুঝতেই পারবে না যে এটা একটা ক্লাব। মেহেরিশও ভেবেছিল হয়তো আলিশান কোনো ফ্ল্যাট। মেহেরিশ এরিনা পিছু পিছু সোজা চলে গেল ওয়েটিং রুমে। তাদের দেখা মাত্র ক্লাবের ছেলেরা এসে সৌজন্য বোধ দেখানো শুরু করলো। মুহূর্তের মধ্যেই টেবিলের উপর খাবারের আয়োজন করে ফেললো ছেলেগুলো। এরিনার বিয়েতে গিয়েছিল এদের মধ্যে থেকে অনেকেই। এরিনাকে চিনে সবাই, তবে মেহেরিশকে কেউই চিনে না, কারণ মেহেরিশকে আগে তারা কখনো দেখেনি। জানে তাদের ভাই বিয়ে করেছে, তবে বউকে দেখেনি তারা। তবে যেহেতু এরিনার সাথে এসেছে, নিশ্চয়ই এদের আত্মীয় হবে ভেবে বেশি খাতির যত্ন করা শুরু করে দিল। কিন্তু মেহেরিশের যেন এদিকে কোনো খেয়ালই নেই। তার দুই চোখ খুঁজতে ব্যস্ত তো অন্য কিছু। পূর্বকে খুঁজে যাচ্ছে দুই চোখে বিস্তৃত সীমানা জুড়ে। তবে দীর্ঘক্ষণ যাবৎ মেহেরিশকে এভাবে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে এরিনা বলে ওঠে, কি হলো মেহরিশ, কিছু নিচ্ছ না কেন? এরিনার কথায় মেহেরিশের ধ্যান ভাঙে। সে তো এখানে খেতে নয়, বরং খুঁজতে এসেছে। সেটা কিভাবে বলবে এরিনাকে? যদিও বলে সে এখানে পূর্বের সাথে কথা বলতে এসেছে, বিষয়টা কি ভালো চোখে দেখবে? তখন এরিনা না জানি কি থেকে কি ভেবে নেয়, তাই উত্তরে কিছু না বলেই চুপচাপ বসে রইল মেহেরিশ। এভাবে পার হলো প্রায় মিনিট 10। অন্য মনস্ক মেহেরিশ এপাশ ওপাশ করে খুঁজতে থাকলো তার সেই কাঙ্ক্ষিত মানুষটিকে। তবে এই অসময় ওয়েটিং রুমে পূর্ব করবেটা কি ভেবেই বসা থেকে উঠে দাঁড়ালো মেহেরিশ। মেহেরিশকে উঠে দাঁড়াতে দেখে এরিনা জিজ্ঞেস করলো, কাউকে খুঁজছি মেহরিশ? ভেবাচাকা খেলো মেয়েটা, আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে না আপু। তাহলে উঠে দাঁড়ালে যে। এরপর মুখে মৃদু হাসি ফুটিয়ে ফের বলে উঠল, শোনো, তুমি যাকে খুঁজছো সেখানে নেই। হয়তো তার অফিস কক্ষে বা তার নিজের রুমে, যেটা এখান দিয়ে সোজা গেলে দেখতে পাবে। তার ডান পাশে লিফট আছে। ইহা লজ্জা পেলো, এনার কথা লজ্জা পেলো মেহরিশ। স্ত্রী নিয়ে সরিয়ে বললো, আসলে তুমি যেমন ভাবছো তেমন নয় আপু। আসলে আমি বাকি কথাটুকু শেষ করার আগেই মেহেরিশকে মাঝ পথে থামিয়ে এরিনা বলে উঠল, হয়েছে, থাক, তোমাদের পার্সোনাল কথা আমাকে জানাতে হবে না। আশ্চর্য হলো মেহেরিশ। সে ঠিক জানতো এরিনা উল্টাপাল্টা কিছু ভেবে বসে থাকবে, আর হলো তাই। তাও মুখে টেনে 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 টুনে স্বাভাবিক ভাব বজায় রেখে সেখান থেকে বেরিয়ে চলে আসলো। সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে আসলো মেহেরিশ। তখন রুম থেকে বের হয়ে একটা ছেলেকে জিজ্ঞেস করলে সে জানায় পূর্ব তার অফিস কক্ষে নেই, উপরে আছে। তাই মেহেরিশ উপরে চলে আসে। এমনেতে আউট কোনো মানুষ পূর্বের রুমে প্রবেশ করা পুরোপুরি নিষেধ। তবে এরিনার সাথে মেহেরিশকে দেখে ছেলেগুলো আর কিছুই বলেনি, উল্টো পথ দেখিয়ে দিয়েছে 3 তলায় উপস্থিত মেহেরিশ। এখানে এসে মেহেরিশ আরেক দফা অবাক না হয়ে পারল না। 3 তলার অর্ধেক জুড়ে মস্ত বড় এক সুইমিং পুল, যার উপরে ছাদ নেই। আর সুইমিং পুলের অপর পাশে হয়তো পূর্বর থাকার সেই রুম। শখ আছে লোকটার। বাবা, বেশি না ভেবে দরজার সামনে গিয়ে দাঁড়ালো মেহেরিশ। এর থেকে বেশি অবাক হলো সে দাঁড়ানো মাত্রই দরজাটি খুলে যেতে দেখে। অবাকে পা সামনে এসে দাঁড়ালো দরজার নিকট। চোরা চোখে পরখ করে নিল দরজার ভেতরে। চোখের সামনে বিস্তৃত জায়গাটুকু, বেশ পরিপাটি আর গোছানো আশপাশটা। ছোট ছোট কদম ফেলে ভেতরে প্রবেশ করলো মেহেরিশ। এটা যে বসার রুম তা চারিপাশটা দেখেই নির্ধারণ করা যাচ্ছে। দুপাশে এক সিরিয়ালে রাখা এক রঙের কতগুলো সোফাগুলো সব কালো রঙের। তার মাঝখানের দেয়ালের সাথে লাগানো বিশাল বড় একটা টিভি, যেটাতে অল্প ভলিউমে টাচ অ্যান্ড ইয়ার্স গানটা চলছে। এই গানটা একটা রোমান্টিক টুইলিগেট মুভির একটা গান। এই লোক বাসায় এসব রোমান্টিক মুভিও দেখে? বিস্মিত হলো মেহেরিশ। ভাবসাব দেখলে কেউ আন্দাজও করতে পারবে না এই লোক যে এমন। টুইলাইট মুভিটা মেহেরিশেরও বেশ পছন্দর, আর এই গানটাও তার একটা ফেভারিট গানের মধ্যেই পড়ে। যাক, এখন তার এসবে খেয়াল না করে যা করতে এসেছিল সেটা করে ভালোই এখান থেকে বিদায় হতে পারলেই বাঁচে সে। কিন্তু এই বিশাল বসার রুমে কোথাও পূর্বকে দেখতে না পেয়ে এগিয়ে গিয়ে একটা রুমের সামনে গেল মেহেরিশ। দরজাটা আবছা লাগানো। দরজার সামনে দাঁড়িয়ে এক হাত দিয়ে একটু ঠেলে মাথাটা সামনে নিয়ে উকি ঝুঁকি মারার ন্যায় খুঁজতে থাকে ভেতরে কেউ আছে কিনা। পরের রুমে এইভাবে চোরের মতো উকিঝুঁকি মারছো কেন?
পুরুষালী কণ্ঠস্বরটি যেন ফাঁকা রুম হওয়ার দরুন আরও বেশি জোরে প্রতিফলিত হয়ে কানে এসে বাড়ি খেল মেহেরিসের। ভয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পেছন ফিরতেই দেখতে পেল তার সেই কাঙ্ক্ষিত মানুষটি। কালো রঙের ট্রাউজারের সাথে কালো রঙের হাফ হাতা টি শার্ট। মেহেরিসের দুই চোখ যেন আবারও আটকে গেল এই মানুষটার উপর। বেহায়া মেহেরিস ভুলে গেল এভাবে তাকানোর ফলে একদিন পূর্ব তাকে এই বেহায়া উপাধি দিয়েছিল। সে তো তার সামনে থাকা এই বিশাল দেহী সুন্দর মানুষটিকে দেখায় মতো কি কাজে এসেছিল এখানে সেটাও ভুলে বসলো মেয়েটা। কি বলবে ভেবে হঠাৎ ভারী কণ্ঠে বলে উঠল। ওয়াশরুম খুঁজছিলাম আমি। কপালে ভাঁজ পড়ল পূর্বে। ডান পাশের ভুরু কিঞ্চিত উঁচিয়ে ফের বলে উঠল, ওয়াশরুম? সিরিয়াসলি? ওয়াশরুমে যাওয়ার জন্য সিঁড়ি বিয়ে 3 তলায় এসে পরের রুম বিনা পারমিশন নিয়ে ঢুকে চোরের মতো উকিঝুঁকি মারছ? পূর্বের কথায় বেশ ইতস্তত বোধ করলো মেহেরিস। লজ্জা পেল ভীষণ। মাথাটা নুয়ে নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, উত্তরে কিছু বলছে না। বলার মতো কিছু বলছে তখন হঠাৎ মুখে এমন কথা বলে দিল যে পরক্ষণেই সেটা ভেবেই নিজের কাছে নিজের লজ্জা পাচ্ছে। তার সাথে পূর্বে সেই ধারালো তীক্ষ্ণর ন্যায় কথা তো আছেই। কি হলো ম্যাডাম, যাবেন না ওয়াশরুমে? এবার যেন মেহেরিসের নিজেকে শান্ত রাখতে পারল না। পূর্বের দিকে চেয়ে ফের করে বলে উঠল, দেখুন, আমি আপনার সাথে কথা বলার জন্য এখানে এসেছি। ও তাই? তা কি এখন দরকারি কথা ছিল যে সোজা আমার রুমে এসে হাজির হলেন? শুনি, বলেন। দেখুন, আমি সোজাসুজিভাবে কথা বলতে বেশি পছন্দ করি। শর্ত মোতাবেক আমি 3 মাস থাকার পর আমাকে একেবারের জন্য যেতে দিবেন বলেছিলেন। এখন আপনি আমাকে সেদিন নিজে থেকে গিয়ে নিয়ে এসেছেন। এখানে কিন্তু আমার কোনো দোষ নেই। আমি নিজে থেকে আসিনি, তাহলে শর্ত কিন্তু আমিই জিততাম। 3 মাস পর আমি আমার বাড়িতে চলে যেতে চাই। এতক্ষণ মৃদু হাসি মুখটা মুহূর্তে পাল্টে গেল পূর্বের। মেহেরিসের কাছ থেকে এমন উত্তর মোটেও আশা করেনি সে। কথাগুলো কেন যেন পছন্দ হলো না একরত্তিও। এই মেয়ে এসব বলার জন্য এখানে এসেছে। কথায় সে ভেবেছিল হয়তো বেশি কিছু না ভেবে নিরেট কণ্ঠে বলে উঠল, নিজের বাড়িতেই তো আছেন। বিয়ের পর স্বামীর বাড়ি হয় মেয়েদের নিচের বাড়ি, তারপর এটা আপনার বাবার বাড়ি, সেই হিসাবেও নিজের বাড়িতেও আছেন আপনি। মজার ছলেই বলল কথাটি, কিন্তু এতে তেতে উঠল মেহেরিস। মুখ বরাবর চেয়ে তীর বিড়িয়ে বলে উঠল, একদম কথা ঘুরাবেন না। সবার সামনে শর্ত দিয়েছেন আমাকে যেতে দিবেন, তার মধ্যে সেদিন আপনি নিজে থেকে আমাকে নিয়ে এসেছেন। তো এখানে আমি কিন্তু ইচ্ছে করে আসিনি। 3 মাস শেষ হলে আমি চলে যাব, তখন আপনি আমাকে আটকাতে পারবেন না। মেহেরিসের মুখে এমন কথা শুনে মুহূর্তে চেহারার রং পাল্টে গেল পূর্বের। রাগে সমস্ত মুখমণ্ডল লাল হয়ে গেল। যেমন মেয়েটা কি সুন্দর তার মুখের উপর কথা বলে যাচ্ছে। রাগে দাঁতে দাঁত পিষে কর্কশ কণ্ঠে বলে উঠল, এই এত বাড়ি করিস কেন? হ্যাঁ, তুই সবসময় কি আছে ওখানের জন্য এত দরদ কেন তোর, যে নিজের বিয়ে হওয়া হাজব্যান্ডকে ফেলে যেতে উতলা হয়ে যাচ্ছিস? হাজব্যান্ড? কিসের হাজব্যান্ড? আপনি আমাকে ওয়াইফ হিসেবে মেনেছেন কখনো? স্ত্রীর মর্যাদা দিয়েছেন কোনোদিন? আমাদের শুধুমাত্র নামে বিয়ে হয়েছে, আর আপনি তো নিজের প্রতিশোধ নেওয়ার জন্য জোর করে বিয়ে করেছেন আমাকে। মেহেরিসের কথায় বিদ্রুপ করে ঠোঁট বাঁকিয়ে হাসলো পূর্ব। মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধি হানা দিয়ে উঠল তার। মেহেরিসের আরেকটু কাছাকাছি এসে হিসিয়ে বলল, স্বামীর অধিকার চাই আপনার? স্বামীর অধিকার মানে বুঝেন তো, নাকি না বুঝে সোজা স্বামীর কাছে অধিকার নিতে চলে এসেছেন? থতমত খেলো মেহেরিস। কোথা থেকে কোথায় নিয়ে গেল কথাটাকে ঘুরিয়ে। লজ্জাও পেল ভীষণ। পূর্ব তাকে কি মিন করে কথাগুলো বলেছে আন্দাজ করতে পারছে তাতে যেন লজ্জায় আড়ষ্ট মেহেরিস নুয়ে গেল কিছুটা। ইস, রাগের বসে মুখ ফসকে কি বলে দিয়েছে সব। আর এই লোক ঠিক সেই সুযোগে তার মজা নিচ্ছে ভেবেই নিজের উপরে উল্টো নিজের রাগ উঠল। মেহেরিসকে নিশ্চুপ এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটাকে আরও লজ্জা দিতে পূর্ব ফের বলে উঠল, এই মেয়ে, 18 বছর হয়েছে তোমার? বাচ্চা একটা মেয়ে, সে কিনা আবার এসেছে স্বামীর অধিকার আদায় করতে। একবার ধরলে তো আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না। সে এসেছে আবার স্ত্রীর অধিকার নিতে। তাহলে বিয়ে করেছেন কেন? হ্যাঁ, 18 বছর আগে বাচ্চা মেয়েকে জোর করে বিয়ে করার সময় মনে ছিল না এসব কথা? আর আমি স্বামীর অধিকার বলতে ওইসব মিন করিনি, বুঝেছেন? আপনার মাথায় সারাদিন ওইসব ঘুরে না। মানে ওইসব মানে কোন সব? ওইসব মানে ওইসব। একদম ভদ্র সাজবেন না। আমি কিন্তু দেখেছি আপনার রুমের ভেতর। তো আপনি কি দেখছেন? দেখেছি আপনি রুমের ভেতর লুকিয়ে লুকিয়ে ডার্ক রোমান্টিক বই পড়েন, সেগুলো। আর উপরে এমন ভাব ধরে থাকেন যেন রোমান্টিকের রটাও বুঝেন না।
বেশ আনন্দ পেল পূর্ব মেহেরিসের কথাগুলোতে। মেহেরিসের দিকে আরেকটু ঝুঁকে হিসিয়ে বলে উঠল, তারপর আমার সামনে একটা রুমে আসতে ভয় করলো না আপনার? জানেনই তো আমি কেমন, তার উপর আপনি আমার বিয়ে করা নতুন বউ। ওই যে একটু আগে বললেন না অধিকার নিয়ে কি যেন, তো আপনার ওপর তো পুরো অধিকার আছে আমার। ভরকালো মেহেরিস। লজ্জাটা যেন আজকে তাকে ফিরে ধরেছে চারপাশ থেকে। এই লোক যে এভাবেও কথা বলতে পারে কোন অক্ষরেও ভাবতে পারেনি সেটা মেহেরিস। এখানে থাকলে না জানি আবার কখন কি বলে দেয় ভেবেই বলে উঠল, দেখুন, আমি এখানে শুধু এসেছি এটা জানতে যাকে আমাকে কবে বাড়িতে যেতে দিবেন। আমি বাড়িতে যেতে চাই, এখানে আমার দম বন্ধ হয়ে আসে। মেহেরিসের মুখে বারবার একই কথা শুনে মুহূর্তে ভীষণ রেগে গেল পূর্ব। নাকের পাটা মুহূর্তে ফুলে গেল। রাগে গর্জে উঠে বলল, বাড়ি বাড়ি এখানে কি আছে তোর? সারাক্ষণ তো এত বাড়ি বাড়ি করিস কেন? সত্যি করে বল, কাকে রেখে এসেছিস ওইখানে যে এত উতলা হয়ে বারবার যাওয়ার জন্য? যেতে পারবি না তুই, আজীবন এখানেই থাকতে হবে তোকে, বুঝেছিস? এবার পুরোপুরি তেতে গেল মেহেরিস। আজব লোকটার ধারণা এত জঘন্য। সে তার নিজের দেশে যাবে সেজন্য লোকটা তাকে এসব বলবে? রাগে পূর্বের চোখে চেয়ে নিরেট কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আছে কেউ একজন, ভালোবাসি আমি তাকে, তাতে আপনার কি? আর আপনি যদি মনে করে থাকেন আমি এই জন্য যেতে চাচ্ছি তাহলে সেটাই, বুঝেছেন? মেহেরিসের কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই বাম পাশের গালে থাটিয়ে মারল এক চর। বিস্ময়ে বিহম্বিত মেহেরিস। হঠাৎ তার গালে এমনভাবে চর পড়তে ভাবতে পারেনি মেয়েটা। ডান হাতটা সোজা চলে গেল মাত্রই চর মারা বাম গাল তার উপর। টলমল চোখে চেয়ে পূর্বর পানে। কি জন্য মারলো লোকটা তাকে এভাবে? মেহেরিস হাতটা সরালেই হয়তো দেখতে পারত সামনে থাকা লোকটা যে তার 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট বসে গেছে মেয়েটার সাদা নরম তুলতুলে গালটার উপর। তবে এদিকে যেন পূর্বের আজ কোনো ভুরুক্ষেপ নেই। সে তো আগের ন্যায় রাগে গজগজ করছে। প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান শূন্য পূর্ব হাত দুটি মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মন চাচ্ছে মেহেরিসকে ইচ্ছে মতো মেরে মনের সব ক্ষোভ প্রকাশ করতে। প্রচণ্ড রাগ উঠছে তার। রাগে বিড়বিড় করে বলে উঠল, 3 মাস নয়, 3 দিনের মধ্যে তোকে পাঠানোর ব্যবস্থা করছি আমি। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে এই পূর্বের কোনো দরকার নেই, বুঝছিস? কি মনে করিস তুই নিজেকে? তোর জন্য এই পূর্ব পাগল? নিজেকে কি হিরোইন মনে করিস? আর আমাকে ভাবিস ওইসব বেহায়া নায়কদের মতো যে তোর পিছনে ঘুরঘুর করবে সারাক্ষণ? এখন আমার 2 চোখের সামনে থেকে সরে যা, না হলে তোকে কি করব সেটা আমি নিজেও জানি না। গেট লস্ট ইডিয়েট। মেহেরিস এক মুহূর্ত আর দাঁড়ালো না। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই হুড়মুড়িয়ে চলে গেল সেখান থেকে। দৌড়িয়ে চলে যাওয়ার সময় দরজার সাথে রাখা বড় ফুলদানিটার সাথে লেগে খানিকটা ব্যথাও পেল মেয়েটা। তবে সেসবের খেয়াল না করে দ্রুতই ত্যাগ করলো সেই স্থান। আর এদিকে মেহেরিসকে থাপ্পড় মারা হাতটি দিয়ে পূর্ব দেয়ালে জোরে জোরে ঘুষি মারা শুরু করলো। কেন তার হঠাৎ এমন রাগ উঠল মেহেরিসের মুখে এমন কথা শুনে? উত্তরটা সে নিজেও জানে না। কত বড় কলিজা মেয়েটার, তার সামনে বলছে অন্য একটা ছেলেকে পছন্দ করার কথা। কলিজাটা ছিঁড়ে ফেলতে মন চাচ্ছে তার। এখন মেহেরিসের বিশাল বড় একটা রেস্টুরেন্টে বসে আছে আমানিরা। রেস্টুরেন্টের এই জায়গাটা সাধারণত কাপেলদের বসার জন্যই অ্যারেঞ্জ করা হয়েছে। তখন মেহেরিস দৌড়িয়ে ওয়েটিং রুমে আসলে এরিনাকে সেখানে না দেখতে পেয়ে একটা ছেলেকে জিজ্ঞেস করলে সে বলে একটু আগেই আমান এসেছে আর তারা সবাই নিচে তার জন্য অপেক্ষা করছে। তাই তৎক্ষণাৎ নিজে স্বাভাবিকের ন্যায় চোখ দুটো ভালো করে মুছে চলে যায় তাদের কাছে মেহেরিস। মুখে মিথ্যা হাসি ফুটিয়ে স্বাভাবিক আচরণ করে তাদের সাথে। সে জানে আজকে ইরা আমানকে তার ভালোবাসার কথা জানাবে। এখন এই মুহূর্তে যদি সবাইকে তার একটু আগে ঘটনার কথা জানায় তখন বিষয়টা যে খুবই অন্যরকম দেখায়। এমনও হতে পারে তারা মেহেরিসকে সাপোর্ট করার জন্যই মন খারাপ করে বাসায় চলে যাবে সবাই। এর জন্য এখন আপাতত কিছু বলতে চায় না মেহেরিস তাদের। পরে না হয় বাড়িতে গিয়ে এরিনার সাথে শেয়ার করবে বিষয়টা। এরপর এরিনা, আমান, প্রিন্স আর ইরা মিলে চলে আসে শহরের সব থেকে বড় একটা কাপল রেস্টুরেন্টে।
আমানকে বলেছে তারা আজ রেস্টুরেন্টে খেতে চায়, সেজন্য আমান তাদের এখানে নিয়ে আসে। তারপর সবাই একসাথে বসলো। একটা সময় এরিনা মেহরিশ উঠে কোনো বাহানা দিয়ে চলে যায় তাদের থেকে দূরে, সাথে প্রিন্সকেও নিয়ে যায় তারা। এখন বসে শুধু ইরা আর আমান, জড়তা আর ভয় বিধ্বস্ত ইরা। এত বছরের ভালোবাসার মানুষটা যদি এভাবে একান্ত নিজের সামনে বসে থাকে, তখন এর ফিলিংসটা কি বলে বোঝানোর মতো? কিছু বলবে তো দূরে থাক, তাকাতেও পর্যন্ত পারছে না ইরা আমানের দিকে। মনে মনে সঞ্চয় করে নেয়া আশার সব সাহস মুহূর্তে কোথায় গায়েব হয়ে গেল কে জানে। জড়তা নিচে নিচে তাকিয়ে আছে সেই কখন থেকে, কিছু খাচ্ছে না পর্যন্ত, অথচ সামনে রং বেরঙের কত খাবার রাখা। আমান ব্যস্ত তার ফোনে, ফেসবুক স্ক্রলিং করছে ছেলেটা। অনেকক্ষণ যাবৎ তাদের কাউকে আসতে না দেখে ইরাকে উদ্দেশ্য করে হঠাৎ বলে উঠল আমান। ওরা কোথায় গেছে জানিস কিছু? কিঞ্চিত ঘাবড়ালো ইরা। সে তো বেশ ভালো করেই জানে তাদের একসাথে একান্তে সময় কাটানোর জন্যই তারা চলে গেছে। এখানে থেকে এখন কি বলবে আমানকে সে আমতা আমতা করে নিচে তাকিয়ে বলে উঠল, জানি না আমান ভাই। তুই হঠাৎ এভাবে নতুন বউয়ের মতো নিচে মুখ লুকিয়ে রেখেছিস কেন? ভরকালো মেয়েটা, এমনিতেই ভয়ে আড়ষ্ট মেয়েটা, তার উপর আবার এমন প্রশ্নে বেশ ইতস্তত বোধ করলো ইরা। মিনমিন করে বলে উঠল, কোথায়? কিছু হয়নি তো। তাহলে তাকা আমার দিকে তাকিয়ে কথা বল। সোজা সাপটা জবাব আমানের। আস্তে আস্তে চোখ তুলে তাকালো ইরা আমানের দিকে। চোখাচোখি হলো দুজনার। আমানের পরনে সাদা রঙের একটা টি শার্ট, সাথে ব্ল্যাক জিন্স। সাদা সিধে পোশাকে যেন ইরার নিকট পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটি মনে হলো আমানকে। আমি আপনাকে ভালোবাসি আমান ভাই। হঠাৎ কোথা থেকে এমন সাহস এসে পড়লো নিজেও জানে না ইরা। তবে ওর সামনে বসে থাকা ভালোবাসার মানুষে দু চোখে চেয়ে গল গল করে বলে দিল এতদিনে জমিয়ে রাখা সুপ্ত ভালোবাসার কথা। উত্তরে সামনে থাকা মানুষটা কি বলবে সে সম্পর্কে কোনো ধারণা নেই ইরার। এদিকে আমান বিস্মিত হলো প্রচণ্ড। ইরার মুখে এমন কথা শুনে এক পর্যায়ে হেসে দিল আমান। হাসতে হাসতেই জবাব দিল, তোরা প্র্যাঙ্ক করছিস সবাই মিলে, তাই না? আর ওইগুলো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে শিওর, দাঁড়া ধরছি সব কয়টাকে। বলেই উঠে দাঁড়ালো আমান। আশেপাশে দু চোখ বুলিয়ে খুঁজলো তাদের, কিন্তু কোথাও দেখতে না পেয়ে আবার ইরার দিকে তাকিয়ে শুধালো, এই ইরা, সত্যি করে বলো কোথায় ওরা সবাই? আমি সত্যিই আপনাকে খুব ভালোবাসি আমান ভাই। আর সেটা আজ থেকে নয়, বিগত 6 বছর যাবৎ ভালোবাসে এসেছি আপনাকে। প্রথম বুঝতে পারিনি যে এটা ভালোবাসা ছিল নাকি ভালো লাগা, কিন্তু দিনকে দিন আপনার প্রতি ভালোবাসার পরিমাণ আমার কমার বদলে বেড়ে গেছে। ভীষণ পছন্দ করি আমি আপনাকে। ইরার দুই চোখে পানি টলমলো করছে, আর একটু হলেই গড়িয়ে পড়বে সেই স্থান ত্যাগ করে নিচে। আমান হয়তো বুঝতে পারলো ইরার কথাটি। এভাবে নিশ্চয়ই কেউ অভিনয় করবে না, কিন্তু সে তো ইরাকে ওইভাবে কখনো দেখেনি। পরক্ষণে ইরার দিকে চেয়েই নির্বাক কণ্ঠে বলে উঠল, দেখো ইরা, আমি জানি না তুমি সত্যিই বলছো নাকি প্র্যাঙ্ক করছো, তবে যদি সত্যিই ভালোবেসে থাকো আমাকে, তাহলে বলবো আমি কখনো তোমাকে সেই নজরে দেখিনি, আর না দেখা সম্ভব, কারণ এরিনার মতো তোমাকেও আমি বোনের নজরেই দেখেছি সবসময়। হাত থেকে কাচের গ্লাস পড়ার ন্যায় খণ্ড খণ্ড হয়ে ইরার মনটাও ভেঙে গেল। মাথায় বাজ পড়ার ন্যায় দাঁড়িয়ে রইল মেয়েটা। উত্তরে কিছুই বলল না। হয়তো সে জানতো এমন কিছুই হবে। ঠিকই তো, তার ভালোবাসা তো শুধু এক পাক্ষিক ছিল। আর আমান, ও তো তাকে কোনো দিন কোনো হিন্ট দেয়নি, বরং সেই একতরফা ভালোবেসে গিয়েছিল তাকে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অজস্র ধারা পানি। এক হাত দিয়ে একটু পরপর সেগুলো মুছে যাচ্ছে মেয়েটা। দূর থেকে সবটাই দেখছিল লুকিয়ে লুকিয়ে এরিনা, মেহেরিশ আর প্রিন্সকে তারা এখানে নিয়ে এসে জানায় এসব ঘটনা সম্পর্কে। উত্তরে প্রিন্সও খুশি হয় অনেক। ইরা মেয়েটা বেশ সুন্দরী, আমানের সাথেও অনেক মানাবে। তবে ইরাকে এভাবে বসে কাঁদতে দেখে দ্রুত চলে এলো তারা ইরার সামনে। আমান চলে গেল বাইরে। তারা হয়তো ঠাহর করতে পারলো যে তাদের আমান ভাইয়া ঠিক মেয়েটাকে না করে দিয়েছে, তাই তো বসে বসে কাঁদছে মেয়েটা। এখন এই অবস্থায় কিছু বলে সান্ত্বনা দেওয়ার কোনো মানে আছে? তাদের জন্যই তো আজ এই অবস্থা হয়েছে ইরার। তারাই তো জোর করে নিয়ে এসেছিল তাকে। তাও মেহেরিশ আর এরিনা সান্ত্বনা দিল কিছুক্ষণ। দুপুর গড়িয়ে বিকেল। তীব্র রোদের উত্তপ্ত গরমে নিস্তেজ হয়ে পড়েছে গাছের পাতাগুলো।
সাথে নিস্তেজ হয়ে আছে আরেকটি মানুষের মন। তখন রেস্টুরেন্ট থেকে তারা সাথে সাথেই চলে এসেছিল সবাই। ইরা একটি কথাও বলেনি পুরো রাস্তায়, আর না আমান। মেহেরিশও কেমন চুপচাপ ছিল সারাটা সময়। বাসায় এসেই ইরা সাথে সাথে তাদের বাড়িতে চলে যায়। যাওয়ার সময় মেহেরিশের কাছ থেকে বিদায় নিয়ে গেছে অবশ্য, তবে মেহেরিশও আজ আর তাকে সান্ত্বনা দেয়নি। মেহেরিশের ভেতরে তা আজ ইরার মতোই ছটফট করছে। কেন করছে কারণটা জানে না সে, তবে আজ তো তার খুশি হওয়ার কথা ছিল। 3 দিন পরই তো নিজ বাড়িতে চলে যাবে তাদের, তবে কেন খুশি হতে পারছে না? সে তো এটাই চেয়েছিল, এখান থেকে সারা জীবনের জন্য চলে যেতে। সারা রুম জুড়ে এইসব ভাবছে আর হাঁটাহাঁটি করছে। একটু পরপর নখ কামড়াচ্ছে মেয়েটা। মেয়েরই ছোট থেকেই এমন, যদি কোনো টেনশন করে তাহলে এভাবেই নিজের নখ কামড়ানো শুরু করে দেয়, আর সারা রুম জুড়ে ঠিক এভাবেই পায়চারি করে বেড়ায়। অনেকক্ষণ যাবৎ চিন্তা করেও কোনো উত্তর খুঁজে পেল না মেহেরিশ। বারবার শুধু পূর্বের সাথে পার করা সেই বাংলো বাড়ির স্মৃতিটুকুই চোখের সামনে ভেসে উঠছে। পূর্বর মুখ থেকে এখান থেকে চলে যাওয়ার কথা শুনে কেন তার অন্তরটা এভাবে দুমড়ে মুচড়ে উঠেছিল? এর কোনো উত্তর আছে তার কাছে? থাপ্পড় মারাতেও হয়তো এতটা কষ্ট হয়নি যতটা সেই কথা দ্বারা আঘাত পেয়েছিল সে। পরের দিন সকালবেলা মির্জা বাড়ির সবাই খেতে বসেছে একসাথে। আমান, মেহেরিশ, আয়ানাও খেতে বসেছে। এরিনা আজ চলে যাবে সাব্বিরদের বাড়িতে। প্রিন্স মারতুই উঠে এসেছে খাওয়ার জন্য। চেয়ার টান দিবে ঠিক এমন সময় দরজার কলিং বেল বাজলে কাজের মেয়ে নার্গিস দরজাটা খুলে দিলে মেয়ে ভেতরে প্রবেশ করে রাহিমা বেগমের বোন মানে ইরার মা। হাতে তার বড় বড় দুটি মিষ্টির বাক্স। ভেতরে প্রবেশ করে খুশিতে নার্গিস বেগমের হাতে মিষ্টির বাক্সগুলো দিয়ে বলে ওঠে, এই নাও খুশি সংবাদ, এর সাথে মিষ্টি নিয়ে এসেছি তোমাদের জন্য। তৎক্ষণাৎ টেবিলে বসে থাকা মেয়েরিশ আগ বাড়িয়ে বলে উঠল, কিসের খুশির সংবাদ আন্টি? প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে মা, আজ বিকালে আংটি পরিয়ে যাবে ছেলেরা, সেই জন্যই তো তোমাদের সবাইকে নিয়ে যেতে এসেছি। অবাক হলো বসে থাকা সবাই। রাহিমা বেগম আশ্চর্যের ছাপ মুখে টেটে বলে উঠল, কি বলিস? এত বড় সুখবর এত দেরিতে জানালি কেন আমাদের? ছেলেপক্ষ হুট করে এসে দেখে গিয়েছিল সেদিন আপায়, তাদের বেশ পছন্দ হয়েছিল ইরা, তবে ইরা রাজি ছিল না। কাল বিকালে হুট করে বলে ওঠে যে সে বিয়েতে রাজি, তাই ছেলেদের জানালে আজই তার আংটি পরিয়ে যেতে চায়। তাই এখন তোমরা সবাই আমার সাথে যাবা আপায়। আয়ানা মেহেরিশের দিকে আর মেহেরিশ এরিনার দিকে চোখাচোখি করছে, মানে বিষয়টা তাদের মস্তিষ্কে ঢুকতেই অবাকের ন্যায় একে অপরের পানে চোখাচোখি করছে তারা। অবাক হলো আমানও ভীষণ। কাল সকালে যে মেয়েটা তাকে তার ভালোবাসার কথা জানালো, আর একদিন না যেতেই কিনা আজ মেয়েটার এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে। কেন জানি না খুশির সংবাদটা শুনে খুশি হতে পারল না আমান। বারবার কাল সকালের ইরার চোখে পানি টলমল করা অশ্রুগুলোর সেই দৃশ্য ভেসে উঠছে।